ভিটামিনের ধারণা বা বৈশিষ্ট্য। তো ভিটামিনটা কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে, যে এই যে ভিটামিন ভিটামিন করছি, ভিটামিন জিনিসটা কি। তো দেখো, ভিটামিন হচ্ছে আমাদের দেহে যে এই যে বৃহৎ অণুসমূহ, ক্ষুদ্র অণুসমূহ, যেগুলোর একদম প্রপারলি আমাদের দরকার, কিন্তু ভিটামিন এবং খনিজ মৌল এগুলোর কিন্তু আমাদের যে বৃহৎ অণু বা ক্ষুদ্র অণুর মধ্যে আমাদের এগুলোকে গণ্য করা হয় না, কিন্তু এগুলো আমাদের খাদ্যের মাধ্যমে নিতে হয় এবং এগুলো আমাদের দেহের ক্ষেত্রে অল্প পরিমাণেই দরকার, বাট দরকার। যদি সেটা দরকার না হয় বা সেটার যদি অভাব হয় আমাদের দেহে, তাহলে কিন্তু আমরা বিভিন্ন রোগের সম্মুখীন হই। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের ভিটামিন, যে কি কি বললাম, যে ভিটামিন হচ্ছে আমাদের খুব স্বল্প পরিমাণে লাগে, খুব স্বল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এর অভাবে দেহে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মেইন মোদ্দা ব্যাপার, যেটা কি কাকে কি আমরা ভিটামিন বলতে পারি। ঠিক আছে, খুব স্বল্প পরিমাণে থাকে খাদ্যে, কিন্তু সেইটুকু পরিমাণও আমাদের দেহের ক্ষেত্রে দরকার, যেটা না থাকলে আমরা বিভিন্ন রোগের সম্মুখীন হব। ক্লিয়ার? এইবার আমাদের আসতে হবে যে ভিটামিনের ইতিহাস। ভিটামিন যে ব্যাপারটা, সেটা আবিষ্কার হলো কোত্থেকে। তো এই যে ব্যাপারটা যে আমাদের খুব স্বল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু যেটা আমাদের দরকারি, ঠিক আছে, এটা আমার অল্প পরিমাণে হলেও এই দেহের ক্ষেত্রে এটা আমাদের দরকারি, এই ব্যাপারটা সম্বন্ধে বলেছেন বিজ্ঞানী, প্রথম যে বিজ্ঞানী বলেছিলেন সেটা হচ্ছে বিজ্ঞানী লুনিন। বিজ্ঞানী লুনিন। লুনিন হচ্ছে সেই প্রথম বিজ্ঞানী যিনি কিনা বলেছিলেন যে এমন একটা খাদ্য উপাদান যেটা আমাদের দেহের ক্ষেত্রে খুব অল্প পরিমাণেই লাগে, বাট খুব দরকারি আমাদের রোগ প্রতিরোধের জন্য। ক্লিয়ার? এই জাস্ট একটা নর্মাল ধারণা দিয়েছিলেন, কিন্তু তখনও কিন্তু সেই ধারণা অনুযায়ী তার নামকরণ করা হয়নি যে কি সেই উপাদান যেটা আমাদের দেহের ক্ষেত্রে লাগবেই খুব স্বল্প পরিমাণে হলেও। তো এই লুনিন এই ব্যাপারটা বলে দিয়ে গেলেন। এই যে এটার পরে যিনি যার মতবাদ এরপর এলো, সেটা কে? সেটা হচ্ছে বিজ্ঞানী হপকিন্স। বিজ্ঞানী হপকিন্স। ঠিক আছে? আচ্ছা, এই যে হপকিন্স যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানী কি বললেন, যে এই যে ব্যাপারটা বলছে যে আমাদের দেহের ক্ষেত্রে একটা ছোট্ট বা কম পরিমাণে উপাদান লাগছে, যেটাকে আমরা ভিটামিনস বলছি, বাট তখনও অবধি ভিটামিন নামকরণ হয়নি, যে ব্যাপারটা লুনিন বলে গেছিলেন। তো সেই জিনিসটা হচ্ছে অত্যাবশ্যক খাদ্য উপাদান। অত্যাবশ্যক খাদ্য উপাদান। এই ব্যাপারটা দিয়ে তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে ভিটামিন জিনিসটা কি, যেটা খুব কম পরিমাণে দরকার হচ্ছে, কিন্তু যার গুরুত্ব কিন্তু সবসময় থাকছেই। ক্লিয়ার? তাহলে বিজ্ঞানী হপকিন্স কি বললেন ভিটামিনকে, যে এটা হচ্ছে একটা অত্যাবশ্যক খাদ্য উপাদান। আচ্ছা, এইবার আমরা চলে আসি যে মেইন যে বিজ্ঞানী, যিনি যার নাম বা যিনি আসার পরে যে আবিষ্কার করেছিলেন যে ভিটামিন নামকরণটা কিভাবে হচ্ছে, বা ভিটামিন যে রাসায়নিক পদার্থ বা যে উপাদানটা আমাদের দেহের ক্ষেত্রে রোগ প্রতিরোধ করছে এবং যে খুব কম পরিমাণে দরকার আমাদের শরীরে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে রসায়নবিদ কাশ্মীর ফ্রাঙ্ক। কি বললাম নাম? রসায়নবিদ কাশ্মীর ফ্রাঙ্ক। তো এই বিজ্ঞানী কি করলেন, তিনি বললেন যে ভাইটামিন বলে একটা জিনিস আছে, যে ওয়ার্ডটা থেকে ভিটামিন নামকরণটা হয়েছে। ভাইটামিন স্পেলিংটা দেখো, নর্মাল ভিটামিনের স্পেলিং আমরা জানি VITIMIN, কিন্তু সেই স্পেলিংটা ছিল ভাইটামিনের লাস্টে ই। ক্লিয়ার? তো এই নামকরণটা থেকেই তিনি বলেন যে পরবর্তীকালে নামকরণটা হয়েছে ভিটামিন।
ক্লিয়ার? আবিষ্কারটা ক্লিয়ার ভিটামিনের, কিভাবে নামকরণগুলো এলো, কিভাবে ভিটামিনের উৎপত্তিটা হলো, ভিটামিন ব্যাপারটা বোঝা গেল, আমাদের সামনে এলো। তো এই তিন বিজ্ঞানীর অবদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিটামিন আবিষ্কারের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে কাশ্মীর ফ্রাঙ্ক একদম ভিটামিন নামকরণ করার পরে তার যে সংজ্ঞাটা দিলেন যে খুব স্বল্প পরিমাণে আমাদের যে জৈব যৌগ যেটা দরকার আমাদের শরীরের ক্ষেত্রে, খুব স্বল্প পরিমাণে দরকার, কিন্তু সেটা কিসের জন্য দরকার? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং দেহকে পুষ্ট সাধন করার জন্য, কিন্তু যেটার অভাবে আমাদের দেহে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এই পুরো ব্যাপারটাকে আমরা ভিটামিন বলে গণ্য করে থাকি। তো এই যা বললাম এটা হচ্ছে ভিটামিনের ধারণা। এইবার আমরা চলে আসবো ভিটামিনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিই। ভিটামিনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স অফ ভিটামিন। আচ্ছা, এইবার আমরা চলে আসি যে ভিটামিনের বৈশিষ্ট্য কি কি হতে পারে। তো আমরা দেখছি প্রথম যে বৈশিষ্ট্য সেটা আমাদের ডেফিনেশন থেকেই চলে আসছে, যে ভিটামিন হচ্ছে খুব স্বল্প পরিমাণে লাগে। ভিটামিন কি হয়? ভিটামিন খুব স্বল্প পরিমাণে প্রয়োজন হয়। ক্লিয়ার? ভিটামিন খুব স্বল্প পরিমাণে প্রয়োজন হয় এবং খাদ্যেও কিন্তু খুব স্বল্প পরিমাণেই থাকে। খাদ্যে ভিটামিনের পরিমাণ খুব স্বল্প। ঠিক আছে, তাহলে খুব স্বল্প পরিমাণে কিন্তু ভিটামিনটা আমাদের দেহের ক্ষেত্রে লাগছে। এর মেইন যে ব্যাপারটা সেটা কি? এটি উৎসেচকের কোএনজাইম হিসেবে কাজ করে। কি হয়? উৎসেচকের কোএনজাইম হিসেবে কাজ করে। এবার এইটার মানে অনেকের কাছে ক্লিয়ার না যে কোএনজাইম ব্যাপারটা কি জিনিস। তো কোএনজাইম হচ্ছে উৎসেচক, একটা নর্মাল উৎসেচক, সেটাকে যদি সক্রিয় হতে হয় তাহলে কি দরকার হয়? কিছু কিছু ভিটামিনসের দরকার হয়, যে ভিটামিনসটা থাকার জন্য উৎসেচকটা তার সক্রিয়তা ফিরে পায় এবং তার যে মেইন কাজ সেইটা কিন্তু তারা করতে পারে। মানে ধরো আমি যদি এটা একটা উৎসেচক ধরি, যেটা কিনা নিষ্ক্রিয় অবস্থায় ছিল, এইটা যদি কোনো ভিটামিন পায় বা ভিটামিনের সংস্পর্শে আসে তাহলে সেই উৎসেচকটাই কি হয়ে যাবে? সক্রিয় উৎসেচক হয়ে যাবে। এটাই বলতে চেয়েছে। তো এই যে ভিটামিন ইউজ হলো, এইখানে ভিটামিনের কাজ কি? এটা কোএনজাইম হিসাবে ইউজ হলো। কি হিসাবে ইউজ হলো? কোএনজাইম। কো মানে সহকারী এনজাইম। তো এনজাইমের সাহায্যে, এনজাইমের সাথে থাকছে, সাহায্য করছে এনজাইমের কাজকে ঠিকঠাকভাবে করতে। ঠিক আছে, তাহলে কোএনজাইম হিসাবে কিন্তু ইউজ হয়। আচ্ছা, এরপর আর কি ভিটামিনের কি বৈশিষ্ট্য দেখা যায়? ভিটামিনের আরেকটা বৈশিষ্ট্য দেখা যায়, ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না। পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না, কিন্তু উচ্চ তাপমাত্রা জারণ ক্রিয়া
ঠিক আছে, এই রকম কিছু কিছু ব্যাপার থাকে। উচ্চ তাপমাত্রা দিলে বা বিভিন্ন রকম যদি আমরা ভিটামিনের জারণ সম্পন্ন করি, সেগুলো হলে কিন্তু একটা ভিটামিনের যে কাজ, ঠিক আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, এইরকম আরো অনেক ফাংশন আছে যে জিনিসটা যদি ভিটামিনের ওপর করা হয় বা যে অবস্থায় যদি ভিটামিনকে রাখা হয়, তাহলে কিন্তু বা রান্না বেশি, একটা ভিটামিনের যদি আমি বেশি করে রান্না বা রন্ধন ক্রিয়া সম্পন্ন করি, সেগুলো করলে কিন্তু বিনষ্ট হয়। কিন্তু আমাদের নর্মাল যে পরিপাক কাজ, ঠিক আছে, হজম ক্রিয়া, সেই সময় কিন্তু আমাদের নর্মাল বিপাকের সময় কিন্তু সেটার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে, ভিটামিন। আচ্ছা, এরপর লাস্ট যে পয়েন্টটা আমি বলবো, সেটা মেইনলি আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এর পরের স্লাইডগুলোতে আছে। তো ভিটামিনের আর একটা বৈশিষ্ট্য লেখা যেতে পারে কি, যে এরা মানে ভিটামিন জলে বা স্নেহ পদার্থে দ্রাব্য। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি বললাম, এরা জলে বা স্নেহ পদার্থে কিন্তু দ্রাব্য। এবার এই যে জলে দ্রাব্যতা, জলে দ্রাব্য ভিটামিন আছে কিছু, কিছু আছে স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন। ঠিক আছে, জলে দ্রাব্য ভিটামিন মেইনলি দু রকম হয়, একটা ভিটামিন বি কমপ্লেক্স আর একটা ভিটামিন সি। আর স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন 4 রকম হয়, একটা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কি দেখলাম, যে আচ্ছা ভিটামিন কে এর এটা উঠে গেছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মেইনলি এই কটা হচ্ছে ভিটামিনের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে হিসেবে কাজ করছে ভিটামিন। তাহলে আমরা ভিটামিন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম এবং ভিটামিনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখতে পেলাম। এইবার আমরা চলে আসি প্রোভিটামিন, সিউডোভিটামিন এবং অ্যান্টিভিটামিন। এবার এই তিনটে টার্ম আমাদের জানতে হবে। কি কি বললাম, একটা হচ্ছে প্রোভিটামিন, প্রোভিটামিন, তারপর কি সিউডোভিটামিন, সিউডো ভিটামিন এবং লাস্টলি অ্যান্টিভিটামিন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে প্রোভিটামিন দেখব, তারপর সিউডোভিটামিন দেখব, লাস্টলি অ্যান্টিভিটামিন দেখব। তো দেখে নিই এই তিনটের মানে কি। তো এই যে প্রোভিটামিন বলা হয়েছে, প্রোভিটামিন মানে কি? প্রো কথাটার মানে আমরা জেনারেলি প্রো কথাটা প্রিকারসার হিসাবে ইউজ করি, মানে যেমন ধরো কি বলবো, যে প্রোডিউসার, ঠিক আছে, যে যে কিনা মেইন কাজটা করছে কোনো একটা ফিল্ম বা কিছু বানাতে। ক্লিয়ার? তো এখানে প্রো কথাটার মানে হচ্ছে আগে। ঠিক আছে, তার মানে যেখান থেকে আমাদের মেইন যে ভিটামিন সেটা তৈরি হবে। ক্লিয়ার? মেইন যে ভিটামিনটা যেটা থেকে তৈরি হবে সেটাকে আমরা প্রোভিটামিন বলি। তাহলে এখানে প্রোভিটামিনটা কিসের কাজ করছে? প্রোভিটামিনটা আমাদের কাজ করছে মেইনলি
প্রিকারসার হিসেবে, কাজ করছে। আচ্ছা, তাহলে প্রোভিটামিনের যদি আমি সংজ্ঞা বলি, যে যে পূর্ববর্তী নিষ্ক্রিয় ভিটামিন থেকে সক্রিয় ভিটামিন তৈরি হয়, তাকে কি বলে? তাকে আমরা প্রোভিটামিন বলি। ক্লিয়ার? তাহলে তাকে কিন্তু আমরা নিষ্ক্রিয় কোনো অবস্থায় ছিল, সেখান থেকে একটা সক্রিয় ভিটামিন তৈরি করছে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যেমন কি বিটা ক্যারোটিন, থেকে যদি আমরা ভিটামিন এ তৈরি করি। ক্লিয়ার? তাহলে বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ এর প্রোভিটামিন, যেখানে ভিটামিন এটা কিন্তু সক্রিয়, যার কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে যে কোনো ভিটামিনের যে নর্মাল কাজ সেটা করার ক্ষেত্রে, কিন্তু বিটা ক্যারোটিন অবস্থায় যখন ছিল তখন কিন্তু সেটা সেই ভিটামিনের মতো কাজ করেনি। ক্লিয়ার? এই জন্য আমরা এইটাকে, এই বিটা ক্যারোটিনকে, এটাকে আমরা প্রোভিটামিন বলি। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? কেন বলছি আমরা? তাহলে প্রোভিটামিন কনসেপ্টটা আমাদের ক্লিয়ার, যেখান থেকে ভিটামিনটা, মেইন ভিটামিনটা তৈরি হচ্ছে। আচ্ছা, এইবার আমাদের এসছে সিউডো ভিটামিন। তো সিউডো কথাটার মানেই আমরা বলি যে ফলস, তাই তো? সিউডো কথাটার মানে কি? এই যে সিউডো কথাটা, এই কথাটার মানে হচ্ছে ফলস। তার মানে দেখতে ভিটামিনের মতোই, গঠন স্ট্রাকচারালি সবকিছু ভিটামিনের মতো, কিন্তু তার যে গুণ, ভিটামিনের তো প্রত্যেকটা ভিটামিনের এক একটা গুণ আছে। তো এই যে সিউডো ভিটামিন, সেটা দেখতে নর্মাল ভিটামিনের মতো, কিন্তু তার কিন্তু কাজ নেই, সেটা ভিটামিনের মতো কাজ করতে পারছে না। তাহলে এটার ডেফিনেশন কি বলবো? যে সকল ভিটামিন স্বরূপ বস্তু, দেখো স্বরূপ কথাটা ইউজ করছি, গঠন প্রধান ভিটামিনের মতো কিন্তু গুণগত মান সমান নয়। তাহলে বুঝতে পেরেছি আমরা কাকে বললাম আমরা সিউডো ভিটামিন। যে এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে এর ক্ষেত্রে। কি কি? একটা হচ্ছে ভিটামিন স্বরূপ বস্তু, ঠিক আছে? ভিটামিন বলিনি, ভিটামিন স্বরূপ বস্তু, যার কি গঠন প্রধানত ভিটামিনের মতো, কিন্তু কি গুণগত মান কিন্তু সমান না। ঠিক আছে? গুণগত মান কিন্তু নর্মাল ভিটামিনের মতো না। ঠিক আছে? নর্মাল একটা ভিটামিনের যেরকম গুণ হওয়া দরকার, এখানে কিন্তু সেটা না। ক্লিয়ার? তাহলে এইটার যদি আমরা এক্সাম্পল বলি, আমাদের ভিটামিন B12, কি বললাম? ভিটামিন বি কে আমরা কমপ্লেক্স বলি। এই যে এর আগের স্লাইডে আমরা দেখেছি, দেখো ভিটামিন বি এরটা কিন্তু কমপ্লেক্স, তাই তো? ভিটামিন বি কি ছিল? কমপ্লেক্স ছিল। তো এইটাকেই আমাদের যে কমপ্লেক্স যে ব্যাপারটা, তার মধ্যে ভিটামিন বি এর অনেক, মানে কমপ্লেক্স জিনিসটা কি অনেকগুলো সিম্পল ব্যাপারগুলোকে নিয়েই হয়, তো এর মধ্যে অনেকগুলো ভিটামিন একসাথে আছে। তার মধ্যে একটা আছে ভিটামিন B12, যেটার আরেকটা নাম কি? সায়ানোকোবালামিন। কি নাম? সায়ানোকোবালামিন। ঠিক আছে?
তো এই যে সায়ানোকোবালামিন, ভিটামিন বি12 যেটাকে বলছে সায়ানোকোবালামিন, এইটার একটা সিউডো ভিটামিন আছে, মানে দেখতে ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিনের মতোই, কিন্তু তার যে মেইনলি গুণ, মানে একটা ভিটামিন বি12 এর সায়ানোকোবালামিনের যে গুণটা, সেই গুণটা কিন্তু সিউডো ভিটামিনের থাকছে না। তো সেই সিউডো ভিটামিনের কি নাম? তাহলে সেই যে নামটা ভিটামিন বি12 এর, যেটা আমাদের কি হিসাবে কাজ করছে, সিউডো ভিটামিন হিসেবে, সেটার নাম হচ্ছে মিথাইল কোবালামিন। কি নাম? মিথাইল মিথাইল কোবালামিন। তাহলে মিথাইল কোবালামিনটা কি দেখাচ্ছে? সিউডো স্ট্রাকচার দেখাচ্ছে। কিসের? ভিটামিন বি12 এর, সায়ানোকোবালামিনের সিউডো স্ট্রাকচার দেখাচ্ছে, কিন্তু গুণগত মান কিন্তু ভিটামিন বি12 এর আশেপাশেও নেই। ঠিক আছে, তাহলে মিথাইল যে কোবালামিন, এটাই তাহলে কি হিসাবে কাজ করছে? সিউডো ভিটামিন। ক্লিয়ার? একদম ক্লিয়ার যে কেন আমরা বলছি সিউডো ভিটামিন। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে অ্যান্টি ভিটামিন। অ্যান্টি অ্যান্টি কথাটার মানে কি? অ্যান্টি কথাটার মানে কি? এই যে কলেজ বা কোথাও গেলে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করায়, তাই তো, বা অ্যান্টি সোশ্যাল বলে। তো অ্যান্টি মানেই হচ্ছে বিরোধী। অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে বিরোধী। তার মানে ভিটামিনের বিরোধী কাজ করছে, মানে একটা ভিটামিন যেটা তার নর্মাল কাজগুলো করবে, তার কাজেও বাধা দেবে। এইটা হচ্ছে অ্যান্টিভিটামিনের কাজ। যে সকল বস্তু ভিটামিনের স্বাভাবিক ক্রিয়াকলাপকে কি করছে? বাধা দেয়। ঠিক আছে, যে সকল ভিটামিন স্বরূপ বস্তু কি করে, আমাদের নর্মাল যেটা প্রধান যে ভিটামিন, সেইটার কি করে, স্বাভাবিক যে কাজ সেই ভিটামিনের, সেই স্বাভাবিক ক্রিয়াকলাপকে কিন্তু বাধা দেবে, সেইটাকে আমরা বলবো অ্যান্টিভিটামিন। এইবার যদি অ্যান্টিভিটামিনের যদি আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে কি হবে? অ্যান্টিভিটামিনের এক্সাম্পল হচ্ছে পাইরিথায়ামিন বলে একটা বস্তু আছে। পাইরিথায়ামিন। কি বললাম? পাইরিথায়ামিন। সেই পাইরিথায়ামিন আমাদের যে ভিটামিন বি কমপ্লেক্স যেটা বললাম, তার মধ্যে ভিটামিন বি12 এর নাম কি আছে? সায়ানোকোবালামিন। তেমনি ভিটামিন বি1 বলে একটা আছে শুরুতেই কমপ্লেক্সের মধ্যেই, যেটার নর্মাল নাম হচ্ছে থায়ামিন। তো এই যে থায়ামিন, সেই থায়ামিনের অ্যান্টাগনিস্টিক কাজ করছে, থায়ামিনের যে কাজ সেইটাকে বাধা দিচ্ছে। এই পাইরিথায়ামিনটা কি করছে? ভিটামিন বি1 এর কাজকে বাধা দিচ্ছে। এইটা বাধা দেওয়ার চিহ্ন। তার মানে কি করছে? এটা বাধা দেয়। কিসে বাধা দেয়? ভিটামিন বি1 এর যে নর্মাল ক্রিয়াকলাপ বা কাজ, সেইটাতে বাধা দেয়। কি নাম? পাইরিথায়ামিন। তাহলে পাইরিথায়ামিন কি হচ্ছে আমাদের এখানে? এখানে অ্যান্টিভিটামিন হিসেবে কাজ করছে। অ্যান্টিভিটামিন। ক্লিয়ার? দেখো সবার কাছে ক্লিয়ার পুরো এই তিনটে টার্ম, প্রো ভিটামিন, সিউডো ভিটামিন, অ্যান্টিভিটামিন। এইগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স হিসাবেও দিতে পারে, যে হয়তো প্রো ভিটামিনের সাথে সিউডো ভিটামিনের ডিফারেন্স দিল, যে দুটো ডিফারেন্স লেখো, যে প্রো ভিটামিন কি, সিউডো ভিটামিন কি, অথবা ডেফিনেশন হিসাবেও আসতে পারে, যে উদাহরণ সহ দেখাও প্রো ভিটামিন এবং সিউডো ভিটামিন কাকে বলে। ক্লিয়ার? তাহলে আমরা এবার পরের স্লাইডে যাই, যেখানে আমরা আলোচনা করব ডিটেলসে যে আমরা ভিটামিনকে কি কি ভাগে ভাগ করছি। তো ভিটামিনকে আমরা যদি প্রথমেই ভাগ করি, কি বলবো? আমরা যদি একটা ভিটামিনকে প্রথমেই ভাগ করি, তাহলে আমরা
বৈশিষ্ট্যের মধ্যে যে দেখেছিলাম যে কি করছে, দু রকম ভাগে ভাগ করছে, দু রকম বেসিসে, বেসড অন কি, একটা জলে দ্রাব্য কিনা আর একটা স্নেহ পদার্থে বা লিপিডে দ্রাব্য কিনা। এই দুটো ভাগে দেখতো যে জলে কোন কোন ভিটামিন দ্রাব্য হচ্ছে, মানে জলে দ্রবীভূত হয়ে যাবে যেসব ভিটামিন, সেইটাকে বলতো জলে দ্রাব্য ভিটামিন। এবং স্নেহ পদার্থে দ্রাব্য মানে তেল বা তেল জাতীয় কিছু বা লিপিড যে কোনো রকমের ব্যাপার, সেইগুলোতে যদি কোনো ভিটামিন দ্রবীভূত হয় সেইটাকে নাম দিত স্নেহদ্রাব্য ভিটামিন। এইবার এই যে জলে দ্রাব্য আর স্নেহদ্রাব্য ভিটামিন যে বলছে, তাহলে এইখানে বলতে গেলে আমাদের জলে দ্রাব্য ভিটামিনের মধ্যে মেইনলি আমি আগেই বললাম ফার্স্ট স্লাইডে, দেখো এই স্লাইডে প্রথমেই বলা আছে যে আমাদের জলে দ্রাব্য কিন্তু দুটো, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। আর স্নেহ পদার্থে দ্রাব্য 4 রকমের হয়, এ ডি ই কে। এই 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 টোটাল হচ্ছে এই কটা ভিটামিন। এইবার তোমাদের এখানে দেখতে হবে যে এই যে জলে দ্রাব্য ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স, মানে এর মধ্যে আরো কটা ভিটামিন আছে, কত রকমের ভিটামিন আছে বি কমপ্লেক্স, কারণ এটা একটা কমপ্লেক্স, এটা সিম্পল জিনিস না। এর মধ্যে 6 রকমের ভিটামিন আছে। কটা? 6 টাইপস, 6 রকমের ভিটামিন আছে। কি কি দেখো, প্রথমে আছে কি, ভিটামিন বি1, তারপর কি আছে ভিটামিন বি2, তারপর ভিটামিন বি4, তারপর ভিটামিন বি5, নেক্সট ভিটামিন বি6, আর লাস্টলি ভিটামিন বি12। এই টোটাল হচ্ছে এই কটা ভিটামিন, ভিটামিন বি1, বি2, আচ্ছা বি3, এটা বি4 থাকে না, ঠিক আছে, ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি12, এই কটা হচ্ছে আমাদের বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন। এবার এগুলোর এক একটা সাধারণ যে জেনারেল যে নেম, সেই নেমগুলো আছে আমি বলবো। আচ্ছা, ভিটামিন সি, ঠিক আছে, তাহলে ভিটামিন বি আর ভিটামিন সি হচ্ছে আমাদের জলে দ্রাব্য ভিটামিন। তাহলে কি বললাম, 6টা ভিটামিন বি আর একটা ভিটামিন সি, তাহলে 6BC। এটা মনে রাখার জন্য আমি বললাম না যে ভিটামিন ইন 5 মিনিটসের একটা ভিডিও আছে, দেখবে ইউটিউবে ফ্রিতে। তো এই ভিডিওতে কিন্তু আমি এইটা মনে রাখার জন্য একটা ট্রিক্স বানিয়েছিলাম। তো এইখানে 6B বিফোর ক্রাইস্ট বলে মনে রাখতে পারো যে 6BC হচ্ছে আমাদের জলে দ্রাব্য। আর এইখানে যেগুলো আছে ADEK, ঠিক আছে, ADEK, এই 4টে হচ্ছে আমাদের স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন। ক্লিয়ার? তাহলে দেখো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। এইবার এইখানে যে এই যে সাধারণ নামগুলো, এই সাধারণ নামগুলো মনে রাখতে হলে আমাদের সেই ট্রিক্সটা মাথায় রাখতে হবে। সেই ট্রিক্সটা কি ছিল? প্রথমে আমি যদি এইটার ট্রিক্সটা বলি, সেটা হচ্ছে দেখো এইটার ট্রিক্স বলছি, এই জলে দ্রাব্য ভিটামিনগুলোর কি, থাইল্যান্ডে গিয়ে রিয়া ও নিশা পেন দিয়ে পিরামিড বানালেও থাইল্যান্ডে গিয়ে রিয়া আর নিশা পেন দিয়ে পিরামিড বানালেও সাইক্লোন এসে সব
ভেঙে দিল। ক্লিয়ার? রিয়া আর নিশা হচ্ছে দুটো পার্সন যারা কি করছে, পেন দিয়ে একটা পিরামিড বানাতে চাইছে। নর্মাল বাচ্চারা যেরকম খেলে, তো সেটা কোথায় গিয়ে? থাইল্যান্ডে গিয়ে রিয়া আর নিশা দুজন কি করছে, তাদের সাথে পেন নিয়ে গেছিল। এবার মা বাবা নিজেদের মতো কাজ করছে, ওরা এবার রিয়া আর নিশাকে বসিয়ে দিয়েছে, ওরা কি করবে, ওরা নিজেদের মধ্যে খেলছে। তো খেলার মধ্যে কি করছে, তারা যে পেন ছিল সেই পেন দিয়ে পিরামিড বানানোর চেষ্টা করেছে। ওরা পিরামিড দেখে এসছে, পিরামিড দেখার পরে তারা বানানোর চেষ্টা করছে, কিন্তু সেই সময় উঠলো ঝড়, ঠিক আছে, বা বারান্দায় বসে তারা পিরামিড বানাচ্ছিল পেন দিয়ে, সেই সময় উঠলো সাইক্লোন এসে কিন্তু তাদের যে পিরামিডটা সেটাকে পুরো ভেঙে দিল। এই হচ্ছে আমাদের গল্প মনে রাখার একদম সহজ ট্রিক, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি এর সাধারণ নাম কিভাবে আসছে। এবার আমি দেখো প্রথমেই আমরা কি বলছি, প্রথমে আমরা বলছি থাইল্যান্ড, তাই তো, আমরা প্রথমেই বলছি থাইল্যান্ড। তাহলে ভিটামিন বি1 দিয়ে আমাদের স্টার্ট হচ্ছে। বি1 এর তাহলে কি নাম? থায়ামিন। কি নাম? থায়ামিন। আচ্ছা, এরপর আমাদের চলে এসছে রিয়া আর নিশা। তাহলে প্রথমে রিয়া, তাহলে বি1 যদি থায়ামিন হয় তারপরেরটাই বি2, তাহলে বি2 এর কি নাম? রিয়া, রি ফর রাইবোফ্ল্যাভিন। কি বললাম? রাইবোফ্ল্যাভিন। রিয়া গেল, নিশা বি3 এর পর, তাহলে বি3 হচ্ছে নিয়াসিন, নিশা নিয়াসিন। ক্লিয়ার? তারপর আমাদের বি5 হচ্ছে আমাদের দেখো পেন। তাহলে পেন, এখানে দুটোই পি আছে, তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি এই রকম ওয়ার্ড বানিয়েছি যে পেন মানে পেন্টোথেনিক অ্যাসিড। তার মানে বি5টা হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে বি5 হলো। এবার বি6টা দেখো পিরামিড, তার মানে PYR, তাহলে পেন্টোথেনিক অ্যাসিড। তাহলে কি বললাম? বি1 হচ্ছে থায়ামিন, বি2 হচ্ছে রাইবোফ্ল্যাভিন, বি3 হচ্ছে নিয়াসিন, বি5 হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড, বি6 হচ্ছে আমাদের পাইরিডক্সিন। এই নামগুলো মনে রাখার এখন কোশ্চেন আসতে পারে যে এতগুলো নাম কিভাবে মনে রাখবো, তার জন্য ট্রিক্সটা, কিন্তু ট্রিক্সটা কারণেই দেওয়া, কারণ তোমাদের নর্মাল হয়তো কোনো ভিটামিনের বি1 বি2 বি3 বি4 এইভাবে না বলে হয়তো ওরা সাধারণ নাম দিয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নিল, তখন কি জানা থাকলেও কিন্তু অ্যান্সার করতে পারবে না, এই কারণেই জিনিসটা দেওয়া হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো বি3 বি5 বি6 পাইরিডক্সিন। এইবার হচ্ছে বি12, তাই তো, বি12 আমাদের দেখো সাই দিয়ে শুরু ছিল, তাহলে এটা আমরা জানি সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ভিটামিন বি কমপ্লেক্সের পুরো ব্যাপারটা। এবার দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা আমি এখনো অ্যাপ্লাই করিনি, সেটা কি? সাইক্লোন এসে। তো এসের এস ফর এই যে ভিটামিন সি এর সাধারণ নাম কি নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমাদের জলে দ্রাব্য ভিটামিন যেগুলো ছিল সেগুলোর একদম সাধারণ নামগুলো নর্মাল ভাবে ক্লিয়ার। আমরা এখানে ট্রিক্সটা দেখে নিয়েছি, ট্রিক্সটা আমাদের দেখা হয়ে গেছে। এই ট্রিক্সটা কিন্তু মাথায় রাখতে হবে যদি তোমরা এই নামগুলো মাথায় রাখতে চাও। আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের স্নেহ পদার্থের দ্রাব্য ভিটামিনগুলোকে নিয়ে। চলো এইবার আমরা স্নেহ পদার্থের দ্রাব্য যেটা ADE কে সেই ভিটামিনগুলোকে নিয়ে আমরা এবার একটু দেখে নিই।
তাহলে ভিটামিন এ, ডি, ই, কে এইখানে যদি কোনো ট্রিক্স হিসেবে মাথায় রাখতে চাও তাহলে একটাই ট্রিক্স আমি বলবো, সেটা হচ্ছে অল অর নান। এইটা হচ্ছে আমাদের ট্রিক্স ফর স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন। কিভাবে হচ্ছে বলছি। তো এই যে অল বলছি আমি, এই যে অল বলছি কথাটা না, অল, এই অল কথাটা আমাদের জাস্ট স্পেলিং এ একটু চেঞ্জ হয়ে যাবে। মানে এ এটা বলে, কিন্তু নর্মাল ইংলিশ যখন আমরা লিখবো এই সাধারণ নামগুলো তখন ও এল হয়ে যাবে, ঠিক আছে? ওই হিসাবে আমরা এটাকে মনে রাখার জন্য অল অর নান লিখেছি। তো অল অর নান ব্যাপারটা হচ্ছে এই তিনটের ক্ষেত্রে অল হবে, ও এল। আর এই ভিটামিন কে এর ক্ষেত্রে এটা হচ্ছে নান, মানে শেষে নান ব্যাপারটা থাকবে। তাহলে কিভাবে এর নামকরণটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে রেটিনল। কি হচ্ছে? রেটিনল। তাহলে লাস্টে অল আছে, তাই তো? নল লিখতে গিয়ে তো আমাদের অল আসবে। বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাজেরপ্থল, অ্যাজেরপ্থল। তো লাস্টের এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট এই নামটা গুরুত্বপূর্ণ, রেটিনল। ভিটামিন এ কে রেটিনল বলেও চিহ্নিত করা হয়। আচ্ছা, এইবার কি, এইবার আমাদের ভিটামিন ডি, ই সেগুলো কিভাবে অল বলে আসছে সেটা আমি বলছি। ভিটামিন ডি যেটা, সেটা হচ্ছে কি বললাম, ক্যালসিফেরল। ঠিক আছে, তাহলে দেখো এখানেও অল, এখানেও নলের সাথে অল আছে। আবার ভিটামিন ই, এটা হচ্ছে টোকোফেরল, এটা হচ্ছে টোকোফেরল। তাহলে রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল আর ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন, ফাইলোকুইনন। দেখো নন, নান। বুঝতে পেরেছো কিভাবে নামগুলো হলো? এই তিনটে হচ্ছে অল আর এই লাস্টেরটা হচ্ছে নান। তো এইভাবে আমরা ভিটামিনকে ভাগ করব, প্রথমে দুটো ভাগে, বেসড অন জলে দ্রাব্য আর স্নেহ পদার্থে দ্রাব্য। সেই জলে দ্রাব্যর ব্যাপারটাতে আবার আমরা দুটো মেইন ভিটামিন পাবো, যার মধ্যে বি কমপ্লেক্সের মধ্যে আরো 6টা ভিটামিন আছে, এবং আরেকটা আছে হচ্ছে ভিটামিন সি। আর এই দিকে আছে হচ্ছে আমাদের স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। এই হচ্ছে টোটাল আমাদের মোটামুটি ভিটামিনের শ্রেণী বিভাগ। ক্লিয়ার? আচ্ছা, এইবার চলো আমরা তাহলে এবার প্রত্যেকটা আলাদা আলাদা ভিটামিন নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথমেই যে ভিটামিনটা এসছে সেই ভিটামিনটার নাম দেখতে পাচ্ছ, কি বলা হয়েছে? যে ভিটামিন এ। ভিটামিন এ, ভিটামিন এ কে আমরা কি বললাম? আচ্ছা, ভিটামিন এ। তাহলে এইবার আমরা প্রথম থেকে কি নিয়ে আলোচনা করব? এটা প্রথমে 4টে যে ভিটামিন, সেটা হচ্ছে আমাদের স্নেহে দ্রাব্য। কি বললাম? স্নেহে দ্রাব্য ভিটামিন। তাহলে প্রথমে আমরা স্নেহে দ্রাব্য ভিটামিন গুলো দেখবো, তারপর আমরা ভিটামিন বি কমপ্লেক্স আর সি মানে জলে দ্রাব্য সেগুলো নিয়ে আলোচনা করব। তো একদম প্রথম থেকে আসি, ভিটামিন এ। তো ভিটামিন এ তার আমরা সাধারণ নাম কি বললাম? ভিটামিন এ সাধারণ নাম হচ্ছে রেটিনল, রেটিনল, তাই তো? তো এই যে রেটিনল, এটা হচ্ছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন, আমি বললাম এটা কি? বিটা ক্যারোটিন থেকে মানবদেহে সংশ্লেষিত হয়। তাহলে কোনো একটা ভিটামিন যদি একটা অন্য আর একটা বস্তু থেকে সংশ্লেষিত হচ্ছে, মানে তৈরি হচ্ছে, তাহলে এই বস্তুটাকে কি বলা হবে? রেটিনলের কি বলা হবে? এটাকে বলা হয় প্রোভিটামিন, তাই তো? আমরা পড়লাম কিছুক্ষণ আগে, প্রোভিটামিন বলা হয় বিটা ক্যারোটিনকে। তাহলে বিটা ক্যারোটিন থেকে আমাদের নর্মাল ভিটামিন এ তৈরি হলো। ক্লিয়ার? তাহলে কিভাবে তৈরি হচ্ছে? বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে ভিটামিন এ এর আমরা প্রথম বৈশিষ্ট্য দেখে নিলাম, বা কি কি কাজ করছে আমরা দেখে নিচ্ছি এবার। আচ্ছা, এরপরে দেখো বলেছে যে দেহের
আমাদের যে দেহ, সেই দেহের কি বলছে, সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের যে দেহ, তার যে বৃদ্ধি, ধীরে ধীরে যে জন্ম থেকে ধীরে ধীরে শৈশব, তারপর যে পরপর স্টেপ বাই স্টেপ আমাদের বড় হয়ে ওঠা, সেই দেহের যে বৃদ্ধি, সেই সমগ্র দেহের বৃদ্ধিতে কিন্তু ভিটামিন এ এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটাকে বলা হয় রেটিনল। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম কি সামগ্রিক বৃদ্ধিতেও কিন্তু ভিটামিন এ সাহায্য করছে। এরপর আমাদের চলে আসবে আমাদের যে থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে। তো এইবার তোমাদের মনে কোশ্চেন এসে থাকবে যে রেটিনার রড কোষ আবার কি? তো রেটিনা হচ্ছে আমাদের চোখে থাকে, ঠিক আছে? আমাদের চোখে থাকে রেটিনা, চোখের যে লেন্স, তার ভেতরে একদম পেছনের দিকটায় থাকে হচ্ছে আমাদের রেটিনা। তো রেটিনার মধ্যে কি হয়, দু রকমের কোষ থাকে। একটা কি কোষ? একটা থাকে রড কোষ, আর একটা থাকে কোন কোষ। তো এই যে রড কোষ এবং কোন কোষ, এইটা কি করে, আমাদের যে দৃষ্টিশক্তি, আমাদের যে চোখে দেখা, সেই ব্যাপারটা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই যে দিনের আলো, দিনের রাতের অন্ধকার, বা সেইটাকে ডিফারেন্সিয়েট করা, তারপর কোনো হয়তো আলো, রঙিন আলো, ঠিক আছে, কোনোটা ব্লার আলো, সেই ব্যাপারগুলোকে মানে শনাক্ত করার জন্য আমাদের এই দুটো সেল খুব গুরুত্বপূর্ণ চোখের ক্ষেত্রে। তো সেই যে কোন, এই যে রড কোষটা, এই কোষটার যাতে ঠিকঠাক থাকে, ঠিকঠাক ভাবে তৈরি হয়, সেই কোষটা তৈরিতে কিন্তু আমাদের ভিটামিন এ বা রেটিনল সাহায্য করে। তার মানে আমাদের যে চোখের নর্মাল যে দৃষ্টি, ঠিক আছে, চোখের যে দৃষ্টি, সেইটাতে কিন্তু হেল্প করছে আমাদের ভিটামিন এ। আমাদের দৃষ্টিশক্তিকে প্রখর করছে, দৃষ্টিশক্তিকে মজবুত করছে। আচ্ছা, এরপর আমাদের আসছে যে পরের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ত্বকের স্বাভাবিকতা বজায় রাখা। আমাদের যে ত্বক, সেই ত্বকে কিন্তু ভিটামিন এ সংশ্লেষিত হয় এবং ভিটামিন এ থাকে, ঠিক আছে? এই ভিটামিন এর যে ব্যাপারটা, সেটার জন্য আমাদের ত্বকটা স্বাভাবিক থাকে, না হলে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ বা বিভিন্ন কারণ, আলসার, বিভিন্ন আমাদের চোখ, আমাদের যে স্কিনে যেসব রোগ হয়, সেই ব্যাপারগুলো কিন্তু তৈরি হয়। তো অস্বাভাবিক ব্যাপারটাকে যাতে স্বাভাবিক রাখা যায়, তার জন্য আমাদের ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে, যাতে ত্বকটাকে ঠিকঠাক রাখা হয়, ঠিক আছে? যেমন এখানে একটা ডিজিজ দেখতে পাচ্ছ, এটা কিন্তু ত্বকজনিত ডিজিজ। তো সেইটা কি হয়, ভিটামিন এর যখন কম বাড়া হয়, ঠিক আছে, হয়তো ভিটামিন এ ঠিকঠাক ভাবে সিনথেসিস হচ্ছে না, তাহলে তারা ত্বকটাকে কিভাবে ভালো রাখবে? তখন কিন্তু এইসব ডিজিজ হয়। কি ডিজিজ, আমরা আসছি। আচ্ছা, এরপর আমাদের আছে রোগ সংক্রমণও প্রতিরোধ করে, ঠিক আছে? তাহলে ভিটামিন এ এর হচ্ছে পুরো ইউনিভার্সাল কাজ, সামগ্রিক কাজ, সব রকম। চোখের দৃষ্টি ঠিক রাখছে, সামগ্রিক দেহের বৃদ্ধি করছে, তারপর কি করছে, আমাদের যে ত্বক, সেই ত্বকটাকে ভালো রাখছে, হ্যাঁ। তো এই পুরো ব্যাপারটাকে কিন্তু রেগুলেট করছে, এবং আমাদের যে যাবতীয় বিভিন্ন রকমের রোগে আমরা ভুগি, সেই ভোগাটা থেকে আমাদের রিলেটিভলি ঠিকঠাক রাখছে আমাদের ভিটামিন এ বা রেটিনল। ক্লিয়ার? আমাদের সব পয়েন্ট ক্লিয়ার ভিটামিন এ সম্পর্কে। এইবার আমরা চলে আসি যে ভিটামিন এ এর যদি অভাব হয়, কি হয়? যদি অভাবজনিত ব্যাপার হয়, তাহলে কোন কোন রোগ তৈরি হয় বা রোগের দেখা যায়? তো দেখো, প্রথমে যখন আমরা বলছি যে ভিটামিন এ কি করছে, রড কোষকে ঠিক রাখছে, রড কোষ গঠনে সাহায্য করছে, তার মানে দৃষ্টিশক্তিকে ঠিক রাখছে। এবার যদি ভিটামিন এ এর তাহলে সমস্যা হয়, কম বাড়া হয়, তাহলে আমাদের রড কোষটা ঠিকঠাক ভাবে থাকবে না, তৈরি হবে না, তার মানে আমাদের দৃষ্টিশক্তিতে প্রবলেম হবে। সেই কন্ডিশনটা এই ভদ্রলোকের হয়েছে, যেটাকে আমরা বলি রাতকানা রোগ বা অন্ধত্ব। একদম লাস্ট অব্দি অন্ধত্ব অব্দি চলে যেতে পারে। তো রাতকানা, যেটাকে আমরা বলি নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে? রাতে কানা, রাতে ঠিকঠাক ভাবে চোখে দেখে না, সকালে দেখে, রাতে দেখে না। এবার এই কন্ডিশনটা যদি তুমি চিকিৎসা না করে ধীরে ধীরে বাড়াতেই থাকো, বা রেটিনল বা ভিটামিন এ তারপর থেকে ভালো করে না খেয়ে খেয়ে নিজের চোখটাকে আরো ঠিকঠাক না করার চেষ্টা করো, ধীরে ধীরে সেটা কি হয়, একদম ব্লাইন্ডনেসে চলে যায়, ঠিক আছে? একদম ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে, একদম অন্ধত্ব। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে এক রকমের অভাবজনিত রোগ, সেটা কিসের? ভিটামিন এ এর। আচ্ছা, এইবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক রকমের রোগ হচ্ছে ফিনোডার্ম, বা যেটাকে ইংলিশে বলছে দেখো টোড স্কিন ডিজিজ। মানে কি? টোডের যে স্কিন, টোড মানে কি? টোড মানে হচ্ছে ব্যাং। টোড মানে কি? টোড মানে ব্যাং। তো ব্যাঙের দেহ আমরা কি জানি?
ব্যাঙের দেহ খসখসে, তাই তো, দেহ খসখসে। তো সেই যে দেহের যে ওপরের যে সারফেসটা খসখসে ব্যাঙের দেহের, সেই রকম খসখসে তোমার ত্বকে বিভিন্ন এইরকম হয়ে যায়, পুরো স্কিনে টোডের স্কিনের মতো দেখতে হয়ে যায়, এবং সেটা ফিল করা যায় যে হ্যাঁ আমার ব্যাঙের দেহের মানে উপরের যে সারফেসটা সেটার মতো এরকম ফুসকুড়ি উঠে উঠে পুরো এইরকম হয়ে যায়, খসখসে হয়ে যায়। ঠিক আছে, তো এই যে ত্বকের স্বাভাবিকতা সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এই যে স্বাভাবিকতা, সেই ত্বকের অস্বাভাবিকতা, বিভিন্ন রকমের স্কিন ডিজিজ দেখা যাচ্ছে, যার মধ্যে একটা মেইন গুরুত্বপূর্ণ হচ্ছে টোড স্কিন ডিজিজ, যেটার ইংলিশ টার্ম হচ্ছে আমরা কি বলি, ফ্রিনোডার্ম। কি বলা হয়, ফ্রিনোডার্ম। তো এই হচ্ছে আমাদের অভাবজনিত রোগ, যেটা ভিটামিন এ এর অভাবে হচ্ছে, এবং তার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা ভিটামিন এ এর দেখে নিয়েছি। এইবার আমরা চলে আসি আমাদের সেকেন্ড যে ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর আরেক নাম কি বলেছিলাম, রেটিনল ছিল, এটা হচ্ছে ক্যালসিফেরল। কি নাম, এটার নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্লিয়ার, ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর আরেক নাম। এটাও তাহলে কি, এটাও কিন্তু স্নেহে দ্রাব্য ভিটামিন। ক্লিয়ার, এটাও কিন্তু স্নেহে দ্রাব্য ভিটামিন। এইবার আমরা যে এই যে ভিটামিন ডি সম্বন্ধে এবার আলোচনা করব, তার কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। তো প্রথমেই কি বলেছে, সূর্যালোকের যে অতি বেগুনি রশ্মি, ঠিক আছে, আলট্রাভায়োলেট রে যেটা, সেইটার কি, সেইটা থেকে আমাদের জানি যে ত্বকের ক্ষেত্রে সেইটা খুব মানে আমাদের যে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মানে আমাদের যে যতটা পরিমাণ দরকার আমাদের সূর্যের রশ্মি, তো মানে সূর্যের আলোটা দেখবে একদম ছোট বাচ্চাদের কি হয়, একদম বাচ্চাকালে রোদের মধ্যে রেখে দেয়, তাই তো, যে রোদে আমাদের যে দেহে সেটা কিন্তু এই ভিটামিন ডি কিন্তু সংশ্লেষ হয়। তার মানে সূর্যের যেই যে অতিবেগুনি রশ্মি, সেইটার মধ্যে ভিটামিন ডি থাকে। ঠিক আছে, এই কারণে এই ভিটামিন ডিটা যাতে আমাদের ত্বকে সংশ্লেষিত হয় বা আমাদের দেহে তৈরি হয়, তার জন্য কি হয়, আমরা বাচ্চাদেরকে রোদে রাখি। তো এই ব্যাপারটা কিন্তু সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের দেহে সিনথেসিস হচ্ছে। বাট হ্যাঁ, এমন না যে আমাদের সেটা একদম ভাবে খুব একদম প্রচুর পরিমাণে দরকার। ঠিক আছে, যে হ্যাঁ অতিবেগুনি রশ্মির ইফেক্টও আছে যেটা খুব বাজে, ঠিক আছে, সেই সময় কিন্তু সেগুলো আবার স্কিন ক্যান্সার তৈরি করতে পারে, তো সেটা পরবর্তী ব্যাপার, ওটা অন্য কেস। কিন্তু এখানে হচ্ছে ভিটামিন ডি যেটা আমাদের দেহে দরকার, যেটুকু দরকার সেইটুকু দরকারের জন্য আমাদের সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে যাতে সংশ্লেষিত হয় আমাদের ভিটামিন ডি, সেইটার কথা বলা হয়েছে। ক্লিয়ার, এইবার আমাদের যে পরের পয়েন্টটা, সেই পয়েন্টটা আসছে, কি বলেছে, অস্থি এবং দাঁতের যে গঠন সেইটাতে সাহায্য করে। তো অস্থি ও দাঁতের গঠনে কিভাবে সাহায্য করছে, আমরা জানি যে দাঁত বা অস্থি হচ্ছে শক্ত মজবুত জিনিস, যে জিনিসটা আমাদের ভিটামিন ডি যত আমরা খাবো বা ভিটামিন ডি জাতীয় বস্তু যদি আমাদের দেহে বেশি সংশ্লেষিত হয়, তাহলে আমাদের হাড় মজবুত থাকে এবং দাঁত শক্ত থাকে। ক্লিয়ার, তাহলে ভিটামিন ডি এর কিন্তু অস্থি এবং দাঁত গঠনে, এবং কি অস্থি আর রক্তে ক্যালসিয়াম যে আয়নটা, সেইটার সাম্যতা বজায় রাখতে, সেটা যাতে আমাদের দেহে ঠিকঠাক পরিমাণে থাকে ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম দরকার, কারণ ক্যালসিয়াম ছাড়া তো অস্থি মজবুত হবে না, তাই তো। ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে অস্থিকে মজবুত বানাতে, বোনকে স্ট্রং বানাতে, এবং দাঁতও ইনডিরেক্টলি স্ট্রং হচ্ছেই। তো এই কারণে কিন্তু ভিটামিন ডি আমাদের ক্ষেত্রে দরকার, এবং রক্তেও যাতে ক্যালসিয়ামের পরিমাণ ঠিকঠাক থাকে সেটাকেও বজায় রাখতে কিন্তু ভিটামিন ডি সাহায্য করছে। এরপর আছে আমাদের যে ইন্টেস্টাইন, অন্ত্র মানে হচ্ছে ইন্টেস্টাইন। তো এই যে ইন্টেস্টাইন, সেই ইন্টেস্টাইনেও ক্যালসিয়াম আর ফসফরাস যে দুটো আমাদের দেহের যে পড়াবো, মিনারেল যখন পড়াবো, যে এটা কিন্তু খুব দরকারি মৌল। ঠিক আছে, আমাদের দেহের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দরকার এই দুটো মৌল। ঠিক আছে, তো অন্ত্রে হোক, রক্তে হোক, অস্থিতে হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যালসিয়াম, ফসফরাস, এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদের দরকার হয়, যেটা কিনা ভিটামিন ডি এর জন্য সম্ভব হয় সেই মৌলগুলোকে আমাদের বডিতে রাখা। ঠিক আছে, এবং তার জন্য আমাদের পুরো বডি কিন্তু মজবুত থাকে, সেটা অস্থি হোক, দাঁত হোক, যাই হোক। এইবার যদি ভিটামিন ডি, সেই ভিটামিন ডি এর যদি আমাদের অভাব হয়, সেই অভাব হলে আমাদের কি কি রোগ হয় এটার ক্ষেত্রে দেখে নিই। তো ভিটামিন ডি এর একটা গুরুত্বপূর্ণ অভাবজনিত রোগ হচ্ছে রিকেট রোগ, যেটা আমাদের কাদের ক্ষেত্রে হচ্ছে,
ছোট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে। তো এই রিকেট রোগটায় কি হয়, রিকেট রোগটায় তোমরা যদি ছবিটা ঠিকঠাক ভাবে দেখো, দেখো বাচ্চাটার হাতটা এরকম বেঁকে আছে, দেখতে পাচ্ছ, দেখো হাতটা এরকম এইরকম ভাবে বেঁকে আছে, এরকম হাতটা, প্লাস এর পাটাও কেমন একটা ঘুরে ঘুরে গেছে, ঠিক আছে, পাটাও এরকম এঁকে বেঁকে গেছে। তো এটা কেন হচ্ছে? কারণ আমরা জানি যে ভিটামিন ডি কি করে, অস্থি এবং দাঁতের গঠনে সাহায্য করে, ক্যালসিয়াম ফসফরাস এগুলোকে ঠিকঠাক রেখে। তো যখনই ক্যালসিয়ামের অভাব হচ্ছে আমাদের অস্থিতে বা বোনসে, তখন কি হচ্ছে, বোনসগুলো বেঁকে যাচ্ছে। তো এই কন্ডিশনের নাম হচ্ছে রিকেট রোগ। কি বলা হয়? রিকেট রোগ। তো এই কারণে কিন্তু আমাদের বেশি পরিমাণে ভিটামিন ডি দেহে থাকা জরুরি, যাতে আমাদের অস্থি মজবুত থাকে, অস্থি যাতে এরকম নড়বড়ে না হয়ে যায়, যাতে আমাদের পুরো দেহ বেঁকে যায়। ঠিক আছে, এটা আমাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রেও হয়। এবং আমরা যদি বাচ্চার হয়তো ঠিকঠাক বাচ্চা বেলায় ভিটামিন ডি আমাদের দেহে ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে যত বয়স হচ্ছে আমরা হয়তো ভিটামিন ডি ঠিকঠাকভাবে আবার নেওয়া বন্ধ করে দিয়েছি, বা আমাদের বডিতে ভিটামিন ডি এর পরিমাণ কমে গেছে। তো তখন যে রোগটা হয় বড় বেলায়, তখন সেটাকে কি বলে? অস্টিওম্যালেশিয়া। কি বলা হয়? অস্টিওম্যালেশিয়া। দেখো অস্টিও কথাটার মানেই হচ্ছে বোন, তাই তো, অস্টিও মানেই হচ্ছে বোন। তাহলে বোনসের তখন কিন্তু এই যে বাতের ব্যথা, এই ওই অনেক কিছু হয়। তো সেই ব্যাপারগুলো কিন্তু ধীরে ধীরে অস্টিওম্যালেশিয়ায় তৈরি করে, এবং অস্টিওম্যালেশিয়ার ক্ষেত্রে এই মানে একটু বয়স্কদের কিন্তু এই অস্থিজনিত প্রবলেম কিন্তু দেখা যায়। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা দু রকম, দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্সও আসতে পারে, যে কি হচ্ছে, এদের ক্ষেত্রে ছোটবেলায় হচ্ছে রিকেট, এবং এটার ক্ষেত্রে বড়বেলায় হচ্ছে। সেগুলো দুটোরই মেইন ভিটামিনটা কি? ভিটামিন ডি। ক্লিয়ার? তাহলে আমাদের ভিটামিন ডি কমপ্লিট। এবার আমরা পরের ভিটামিনে যাই। পরের ভিটামিন আমাদের ভিটামিন ই, যেটাও একটা স্নেহে দ্রাব্য ভিটামিন। ক্লিয়ার? এবং ভিটামিন ই এর নাম কি, সাধারণ নাম? সেটা হচ্ছে টোকোফেরল। টোকোফেরল। ক্লিয়ার? তাহলে টোকোফেরল যে ভিটামিনটা, সেটা কি কি করছে আমরা দেখে নিই আগে। তো প্রথমেই আমাদের যে কাজটা করছে ভিটামিন ই, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব, মানে আমাদের যে প্রেগনেন্সির যে ব্যাপারটা, সেইটাকে, যদি সেই প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হয়, যে বাচ্চা হচ্ছে না, এইরকম কোনো প্রবলেম যদি হয়, সেটাকে আমরা বন্ধ্যাত্ব বলি। সেই বন্ধ্যাত্ব যাতে নর্মালভাবে বাচ্চা তৈরি হয়, তো সেই জিনিসটা যাতে হয়, সেইটাতে হেল্প করে ভিটামিন ই। তার মানে যে বন্ধ্যাত্ব যেটা প্রবলেমস, সেইটাকে প্রতিরোধ করে, তার মানে নর্মাল প্রেগনেন্সিতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে কি বলছি? নর্মাল প্রেগনেন্সিতে সাহায্য করে। নর্মাল প্রেগনেন্সিতে কিন্তু সাহায্য করছে ভিটামিন ই। হলো। তারপর আমাদের আছে হচ্ছে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে। দুগ্ধক্ষরণ, বাচ্চা জন্মানোর পর মায়ের যে দুধ থেকে তারা দুগ্ধ যে ক্ষরণ, মানে বাচ্চা হওয়ার পরেই হয়, সেইটা কোলাস্ট্রাম যেটাকে বলা হয়। তো সেই ল্যাকটোজেন জাতীয় যে দুধটা, সেইটা কিন্তু ক্ষরণটা বৃদ্ধি করতে কিন্তু ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই কারণে একটা প্রেগনেন্সির সময় মাদের কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হয় বাড়ির লোকেদের, কারণ তাদের যাতে এই রকম ভিটামিন জাতীয় জিনিসপত্র, যাবতীয় যা যা দরকার এই সময়ে, যাতে দুগ্ধক্ষরণ ঠিকঠাক হয় বাচ্চা জন্মানোর পরে, এবং প্রেগনেন্সি কালে যাতে কোনো রকম ইস্যু না আসে, তার কারণে কিন্তু এই ভিটামিনগুলো ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণে থাকতে হয়। কারণ তাদের একটা দেখবে আলাদা ডায়েট চার্টি বানিয়ে দেয়, তো সেই অনুযায়ী কিন্তু তাদেরকে চলতে হয়। ঠিক আছে? তারপর হচ্ছে ভ্রূণের বৃদ্ধি ঘটায়। ভ্রূণ মানে কি? একটা বাচ্চা ছোট যখন মায়ের পেটের মধ্যে থাকে, সেটাকে আমরা ভ্রূণ বলি, এমব্রায়ো। ক্লিয়ার? তো মায়ের পেটের মধ্যে যখন কোনো বাচ্চা থাকে, তখন সেটাকে তার নাভির সাথে যে আটকে থাকে, সেইটাকে বলা হয় ভ্রূণ। তো সেইটার ভ্রূণ যাতে ধীরে ধীরে বাচ্চাটা বড় হয়, বৃদ্ধি পায়, 9 মাস 10 মাস, সেই ব্যাপারটাকেও কিন্তু সাহায্য করে ভিটামিন ই। এরপর হচ্ছে গর্ভপাত প্রতিরোধ করে। মানে ধরো প্রেগনেন্সির সময় ঠিকঠাক আছে, বা প্রেগনেন্সির সময় হয়তো কোনো রকম ইস্যু হয়েছে, তো ইস্যু হওয়ার ফলে বাচ্চাটা যেরকম নর্মাল টাইমে ডেলিভারি হওয়ার কথা, বা কোনো রকম স্বাভাবিকভাবে ডেলিভারি হওয়ার কথা, সেটা হচ্ছে না, সেই কন্ডিশনটাকে বলা হয় গর্ভপাত। মানে বাচ্চা হয়তো ঠিকঠাকভাবে জন্মালো না।
ঠিক আছে, হয়তো বাচ্চা জন্মানোর আগে মানে জন্মানোর সময় হয়তো নষ্ট হয়ে গেল বা কিছু একটা ইস্যু হলো, সেটাকে আমরা বলি গর্ভপাত। তো সেই ব্যাপারগুলো যাতে না হয় সেইটাকে প্রতিরোধ করে নর্মাল ডেলিভারিতে বা ভালোভাবে বাচ্চাটাকে জন্মানোর জন্য হেল্প করে আমাদের ভিটামিন ই। তাহলে এইটার কতটা গুরুত্বপূর্ণ একটা প্রেগনেন্সির ক্ষেত্রে বুঝতে পারছো। তাহলে মেইনলি প্রেগনেন্সি রিলেটেড এবং ব্রেস্ট মিল্কের যে ব্যাপারটা সেই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এর অভাবেও তাহলে এই যে যে জিনিসগুলোকে ও আটকাতো সেই তারই উল্টো জিনিসটা হবে, মানে ডিজিজগুলো হবে, যেমন বন্ধ্যাত্ব হবে। ক্লিয়ার? এবং দুগ্ধকরণ হ্রাস পাবে, যে কারণে বাচ্চাটা কাচ্ছে, মায়ের দুধই পাচ্ছে না ঠিকঠাকভাবে। ক্লিয়ার? তো এই কারণে কিন্তু এগুলো হচ্ছে অভাবজনিত রোগ, যার কারণে ভিটামিন ইটা খুব দরকারি একটা মায়ের ক্ষেত্রে। চলো আমরা তাহলে এইবার চলে আসি ভিটামিন কে, যেটা অল দিয়ে নাম ছিল। কি নাম ছিল এটার? নাম ছিল ওন দিয়ে, নাম দিয়ে নাম ছিল ফাইলোকুইনন। কি নাম ছিল? ফাইলোকুইনন। ক্লিয়ার? এবং এটাও কিন্তু স্নেহদ্রাব্য ভিটামিন। তো এই যে স্নেহদ্রাব্য ভিটামিন, এইটার ক্ষেত্রে কি হচ্ছে, ফাইলোকুইনন যার নাম, তো ভিটামিন কে, ভিটামিন কে এর ক্ষেত্রে তারা যে মেইন যে ভিটামিন কে এর যে মেইন যে কাজ সেটা হচ্ছে প্রথ্রম্বিনের মাত্রা স্বাভাবিক রাখে। তো এই প্রথ্রম্বিন ব্যাপারটা কি? প্রথ্রম্বিন ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর। ব্লাড ক্লটিং ফ্যাক্টর মানেটা কি? ব্লাড ক্লট, ব্লাড ক্লট মানে কি? রক্ততঞ্চন। রক্ততঞ্চন তার মানে কোনো জায়গা থেকে আমাদের কেটে গেলে যে রক্তটা বেরোচ্ছে, সেই রক্তটা যাতে তাড়াতাড়ি ভাবে ঠিকঠাক ভাবে সেটা তঞ্চন বা সেটা আটকে যায়, রক্তটা যাতে আর না বেরোয়, বেশি আমাদের ব্লাড লস না হয়। কারণ ব্লাড লস হলে আমরা মানে নেতিয়ে পড়বো, তাই তো? তো সে অসুবিধা হবে আমাদের। তো সেই ব্যাপারটা যাতে জলদি কমানো যায় এবং তাড়াতাড়ি ব্লাডটা ক্লট হয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু এই প্রথ্রম্বিনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই ব্যাপারটাকে যদি স্বাভাবিক রাখতে হয়, তাহলে আমাদের বেশি পরিমাণে ভিটামিন কে জাতীয় খাবার খেতে হবে। ক্লিয়ার? তাহলে ভিটামিন কে হচ্ছে এটা প্রথ্রম্বিন। হ্যাঁ, কি হবে? প্রথ্রম্বিন। আচ্ছা, এইবার তাহলে আমরা কি বুঝলাম, যে প্রথ্রম্বিন বা ব্লাড ক্লটিং যে ফ্যাক্টরটা সেটাকে স্বাভাবিক মাত্রায় রাখছে, যাতে আমাদের ব্লাড যখনই বেরোয় সেটাকে ঠিকঠাক টাইমে ঠিকঠাক ভাবে সেটা তঞ্চিত হয়ে যায়। এবং সেম ভাবে রক্ততঞ্চনেও তাহলে সাহায্য করছে, মানে প্রথ্রম্বিনের মাত্রা যদি স্বাভাবিক রাখে তাহলে এটা অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি তার সাথেই জিনিসটা মিটে যাচ্ছে। তাহলে রক্ততঞ্চনকে ঠিকঠাক রাখতে মেইনলি হেল্প করে হচ্ছে ভিটামিন কে। এবার এর যদি অভাবজনিত রোগ বলো, যে এই ভিটামিন কে যদি ঠিকঠাক ভাবে আমাদের যে দেহে যদি না থাকে, তাহলে এই যে রক্ত ক্লটিং ব্যাপারটা ঠিকঠাক ভাবে মানে থাকবে না, যার কারণে কি হবে, অবিরত রক্তক্ষরণ হবে, মানে কন্টিনিউয়াস ব্লাড ফ্লো হবে। তো এই ক্ষেত্রে একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে নচিকেতার, শুনে থাকবে হয়তো, যখন সময় থমকে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু আছে। ঠিক আছে, তো জাস্ট মনে পড়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ যে অভাবজনিত রোগ হচ্ছে অবিরত রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, একভাবে ব্লাড লস করে যাচ্ছে, যেটাকে কিন্তু ঠেকানো যাচ্ছে না, রক্ত তঞ্চন হচ্ছে না, কারণ প্রথ্রম্বিনের মাত্রা কম। ক্লিয়ার? তাহলে এই কারণে ভিটামিন কে এর কিন্তু আমাদের দেহে খুব বেশি পরিমাণে দরকার। চলো তাহলে আমাদের কি কমপ্লিট হলো, আমাদের স্নেহদ্রাব্য যেসব ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটে ভিটামিন আমাদের ক্লিয়ার। এইবার আমাদের চলে আসতে হবে আমাদের যেগুলো জলে দ্রাব্য ভিটামিন, তাই তো? তাহলে এগুলো কি? ভিটামিন বি কমপ্লেক্স ও তার ভূমিকা। তাহলে এটা কি? এটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন সমূহ, তাই তো? তাহলে জলে দ্রাব্য ভিটামিনের মধ্যে আমাদের কি পড়ছে? ভিটামিন বি কমপ্লেক্স। এইবার ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আমরা বলেছিলাম যে কটা ভিটামিন আছে? 6টা ভিটামিন আছে। 6টা ভিটামিন আছে, 6টা বি, তাই তো? 6টা বি দিয়ে আমাদের তৈরি হয়েছিল কি কি? B1, B2, B3, B5, B6, B12।
এই 6টা বি দিয়ে আমাদের ভিটামিন বি যে কমপ্লেক্সটা সেটা তৈরি হয়েছিল। এইবার তাহলে আমাদের দেখতে হবে যে ভিটামিন বি কমপ্লেক্সের এবার কাজগুলো কি কি। তাহলে দেখো এগুলো তাহলে আমরা জানি যে ভিটামিন বি কমপ্লেক্স যেহেতু নামটা হচ্ছে, তার কারণে আমরা বুঝতে পারছি যে এই ভিটামিনটা অনেকগুলো ভিটামিনের এক একটা সমষ্টি, তাই তো, অনেকগুলো ভিটামিনের কিন্তু এটা সমষ্টি, এই কারণে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স বলা হচ্ছে। এইবার যেটা আছে সেটা হচ্ছে মানবদেহে রক্ত কোষ গঠনে সাহায্য করে। তো রক্ত কোষ কি কি হয়, এই যে আরবিসি, রেড ব্লাড সেল, তাই তো, আরবিসি, ডাব্লিউবিসি, তাই তো, প্লেটলেটস, এইগুলো কিন্তু তৈরিতে কিন্তু সাহায্য করছে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এইগুলো কিন্তু আমাদের রক্তকোষ, ব্লাড সেল বলা হয়, এগুলোকে কি বলা হয়, ব্লাড সেলস। তো এইগুলো যত বেশি তৈরি হবে আমাদের দেহে রক্তের পরিমাণ ঠিকঠাক থাকবে, রক্ত বেশি পরিমাণে চলাচল করবে, তো সেইটাতে সাহায্য করছে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা, তারপর কি, ক্ষুধা ও হজম শক্তি বাড়ায়। তার মানে আমাদের যে পরিপাক কাজ, তার মধ্যে যে মেইন একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আমাদের খিদে পাওয়া, সেই খিদে পাওয়ার ব্যাপারটাকে বাড়ায়। এবং হজম শক্তি, যে আমরা খাচ্ছি কিন্তু ঠিকঠাকভাবে হজম হচ্ছে না, তাহলে লাভটা কি, তো সেই ব্যাপারটাকেও কিন্তু বাড়ায়। তার মানে আমাদের পরিপাক যে মানে মানে আমাদের ইন্টেস্টিনাল যে সিস্টেমটা, সেটাকে কিন্তু ঠিকঠাক রাখছে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স। ক্লিয়ার? তারপর দেখো বলেছে স্নায়ু কোষকে সুস্থ রাখে। স্নায়ু কোষ কি, স্নায়ু কোষ হচ্ছে নিউরন, তাই তো, নিউরনকে আমরা স্নায়ু কোষ বলি, মনে আছে, এরকম দেখতে হয়। নিউরন আমাদের পুরো দেহে কিন্তু নিউরন ছড়িয়ে আছে, তো সেই স্নায়ু কোষকে যাতে ঠিকঠাক রাখা যায়, আমাদের নার্ভ রিলেটেড যাতে কোনো প্রবলেম না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিটামিন বি কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা জিনিস আছে সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে ভিটামিন বি থ্রি, এই ভিটামিন বি থ্রিকে কি বলা হতো নাম মনে আছে? দেখো আমি কি বলেছিলাম মনে রাখার জন্য, থাইল্যান্ডে গিয়ে রিয়া আর নিশা কি করতো, পেন দিয়ে পিরামিড বানিয়েছিল, যেটা কিনা সাইক্লোন এসে ডিস্ট্রয় করে দিয়েছিল। তো এই যে রিয়া আর নিশা, মানে এটা নিশা থেকে আমাদের নিয়াসিন কথা আসতো, তাই তো, নিয়াসিন, তার মানে নিয়াসিন ব্যাপারটা আমাদের কি, আমাদের কোন ভিটামিন, ভিটামিন বি থ্রি। তো এই যে ভিটামিন বি থ্রি, এটার একটা কাজ আছে গুরুত্বপূর্ণ। ভিটামিন বি থ্রির একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এটা কি করে, নিয়াসিন কি করে, আমাদের যে পেলেগ্রা বলে একটা ডিজিজ আছে, দেখো এইটা, তো এই যে পেলেগ্রা ডিজিজটা হয়, সেই পেলেগ্রা ডিজিজ, সেই পেলেগ্রা ডিজিজকে প্রিভেন্ট করে। কি বললাম, পেলেগ্রা ডিজিজকে প্রিভেন্ট করে, মানে পেলেগ্রা ডিজিজকে আটকায় এই ভিটামিন বি থ্রি। তার মানে আমাদের পেলেগ্রা ডিজিজ হলে, বা আমাদের পেলেগ্রা ডিজিজ যাতে না হয়, তার কারণে আমাদের বেশি পরিমাণে নিয়াসিন বা ভিটামিন বি থ্রি খেতে হবে। এইবার এই যে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর হিসাবে তাহলে কাজ করছে কে, আমাদের ভিটামিন বি থ্রি। মাথায় থাকবে, পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। তাহলে এটার আরেকটা নাম কি, শর্টকাটে বলে পিপি ফ্যাক্টর, পিপি ফ্যাক্টর। আশা করি মাথায় থাকবে পিপি ফ্যাক্টর কেন বলা হচ্ছে, পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। আচ্ছা, তাহলে নিয়াসিনকে, ভিটামিন যে নিয়াসিন মানে ভিটামিন বি থ্রি, সেটাকে আমাদের কি বলা হচ্ছে, পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ মানে একটা ইনফরমেশন যেটা আসতে পারে, ঠিক আছে, যে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করছে পিপিএফ। আচ্ছা, এবার আমরা চলে আসি, যদি ভিটামিন বি কমপ্লেক্স আমাদের দেহে কম থাকে তাহলে কি কি অসুবিধা হতে পারে। দেখো, অসুবিধা আমাদের কাজগুলোর সাথেই জড়িত, যেহেতু এটা রক্ত কোষ গঠন করতো, তার মানে আমাদের যদি ভিটামিন বি কমপ্লেক্সের কোনো একটা ভিটামিন, যেটার ক্ষেত্রে কি ভিটামিন আমাদের রক্তের সেল তৈরিতে সাহায্য করতো, সেইটাই যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের কি তৈরি হবে, রক্তাল্পতা দেখা দেবে, মানে অ্যানিমিয়া, যেটাকে কি বলা হয়, অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, আমাদের রক্তের যে ব্লাড সেলগুলো সেগুলো কম পরিমাণে তৈরি হবে।
তো এই কারণের জন্য কিন্তু আমাদের বেশি পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার খেতে হবে। এরপর কি আছে, এরপর আরেকটা ডিজিজের নাম আছে, সেটা কি, সেটা হচ্ছে বেরি। বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, একদম বি কমপ্লেক্স খায়নি, বাড়াবাড়ি হয়ে গেছে, বেরি। ঠিক আছে, তো এই যে এটা এটা ভিটামিন বি কমপ্লেক্সের জন্য হচ্ছে। এবং এই বেরি রোগে কি হয়, আমাদের যে পুরো দেহ মানে একটা বডিতে এরকম ছোপ ছোপ দাগ হয়ে যায়। ঠিক আছে, এবং কি হয়, এদের ক্ষুধামন্দা দেখা দেয়। আমাদের যাদের হয় তাদের কি হয়, ঠিকঠাকভাবে খিদে পায় না, এই যে ব্যাপারগুলো ছিল, এই ব্যাপারগুলোর প্রবলেম হয় এবং নার্ভের ইস্যু দেখা দিতে পারে। তো সেইগুলো ক্ষেত্রে কিন্তু বেরি ডিজিজ হয়। আর কি কি ডিজিজ হয়, স্টোমাটাইটিস মানে কি, আমাদের মুখে বিভিন্ন রকমের ঘা তৈরি হতে পারে। দেখো, দেখতে পাচ্ছ এখানে ঘা তৈরি হয়েছে। তো এই কারণে কিন্তু আমাদের বেশি পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার খেতে হবে। আর পেলেগ্রা, তো পেলেগ্রার ক্ষেত্রে কোন ভিটামিনের রোল, সেটা হচ্ছে ভিটামিন বি3 বা নিয়াসিন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে টোটাল আমাদের অভাবজনিত রোগ, যেসব ভিটামিন বি এর অসুবিধার জন্য তৈরি হচ্ছে, আমাদের ভিটামিন বি কমপ্লেক্স যদি না থাকে ঠিকঠাকভাবে সেই কারণে। এইবার আমাদের লাস্ট যেটা চলে এসছে জলে দ্রাব্য ভিটামিন, সেটা কি, সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে ভিটামিন সি, যেটার আরেক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এই যে অ্যাসকর্বিক অ্যাসিড, সেই অ্যাসকর্বিক অ্যাসিড এবং তার তাহলে এটা কি, এটা হচ্ছে জলে দ্রাব্য। কারণ আমরা জানি ভিটামিন সি কিসে থাকে, ভিটামিন সি থাকে ধরো লেবু, তাই তো, কমলা লেবু বা পাতি লেবু, সেগুলোতে থাকে। তো সেগুলো আমরা জলে গুলে খাই না, তো জলে দ্রাব্য, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এটার মেইন কাজ কি, ভিটামিন সি আমরা জানি মাড়িকে সুস্থ রাখে, তাই তো, মাড়ি, দাঁত, মানে মুখের ভেতর জাতীয় যেসব জিনিসপত্র সেগুলোকে খুব সুস্থ রাখতে সাহায্য করে, মাড়িকে সুস্থ রাখে। ক্লিয়ার? তার মানে গামস ফ্রেন্ডলি ভিটামিন, এটা ভিটামিন সিটা হচ্ছে গামস ফ্রেন্ডলি ভিটামিন। ক্লিয়ার? আর কি, রক্তক্ষরণ হ্রাস করে, কোথাও থেকে হয়তো প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধীরে ধীরে সেটা রক্তাল্পতায় মানে তৈরি হতে পারে, এই দেখো রক্তাল্পতা। তো সেই জিনিসটাই তাহলে ভিটামিন বি12 এরও ভূমিকা আছে, ভিটামিন সি এরও ভূমিকা আছে, যে রক্তক্ষরণকে আটকায়। ক্লিয়ার? আরবিসি মানে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, আর অনুচক্রিকা প্লেটলেটস, সেগুলো গঠন করতে সাহায্য করে, যাতে রক্তের ক্ষরণ বা রক্তের মানে রক্তাল্পতা, রক্তের যে কোষগুলো সেগুলো ঠিকঠাকভাবে বজায় থাকে, রক্তাল্পতার ব্যাপারটা কম হয়। এবার এগুলোর সেম জিনিস এবার যদি এবারের উল্টো হয়, মানে অভাব হয়, তাহলে কি হচ্ছে, স্কারভি ডিজিজ হচ্ছে। স্কারভি ডিজিজটা কিসের সাথে জড়িত, রক্তপূর্ণ মাড়ি। তাহলে এই যে মাড়িকে সুস্থ রাখতো, এবার সেই মানে ভিটামিন সি যদি না খাওয়া হচ্ছে, তাহলে কি, দেখো মাড়িগুলো দেখো রক্তপূর্ণ হয়ে গেছে। ক্লিয়ার? খুব বাজে ডিজিজ। এবং যে কোনো রকমের মুখের ভেতর জাতীয় বিভিন্ন রকমের যদি সমস্যা হয়, সেগুলো হচ্ছে এই ডিজিজের মধ্যে অন্তর্ভুক্ত, এবং সেটা ভিটামিন সি এর অভাবের কারণেই হচ্ছে। ক্লিয়ার? আর রক্তাল্পতা ব্যাপারটা তো আগেই বলে দিলাম, যে রক্তের সেল যাতে ঠিকঠাক পরিমাণে থাকে সেটা দরকার। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ভিটামিন কমপ্লিট, তাই তো, ভিটামিনটা আমাদের কমপ্লিট। এইবার আমরা চলে আসব আমাদের খনিজ মৌল এবং তার শ্রেণীবিভাগ, যে খনিজ মৌল কি কি আছে আমাদের, সেইগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে খনিজ মৌল যদি আমাদের বলতে হয় যে এগুলো কি, এগুলো হচ্ছে দেহের ক্ষেত্রে, দেহের বৃদ্ধি ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মৌলসমূহ, ক্লিয়ার? সেগুলোকে আমরা কি বলি, খনিজ মৌল, যেটার আরেকটা নাম হচ্ছে মিনারেলস। তো আমাদের মিনারেলস দরকার, দেখবে বলে মিনারেল ওয়াটার, তাই তো, ওয়াটারে ঠিকঠাক পরিমাণ মিনারেলস আছে কিনা, যেগুলো আমাদের দেহের ক্ষেত্রে দরকার। আচ্ছা, এইবার এই যে তার শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগ করতে গেলে আমরা জেনারেলি দুভাগে ভাগ করি, একটা অতি আর একটা হচ্ছে স্বল্প।
অতিমাত্রিক মৌলসমূহ বা খনিজ মৌলসমূহ আর একটা স্বল্পমাত্রিক। ক্লিয়ার? তাহলে এই দুটো ভাগে আমরা মোটামুটি ভাগ করে থাকি, অতিমাত্রিক মৌলসমূহ, স্বল্পমাত্রিক মৌলসমূহ। এবার এটার ডেফিনেশনটা কি দেখো, অতিমাত্রিক যে মৌলসমূহ সেটাকে আমরা কি বলি, ইংলিশ টার্মে বলি মেজর এলিমেন্টস বা মেজর মিনারেলস, আর এটা মাইনর বা ট্রেস, মাইনর বা ট্রেস এলিমেন্টস। ক্লিয়ার? এইবার মানে কি, মানে হচ্ছে অতিমাত্রিক মৌলসমূহ যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের দেহের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দরকার, যে মিনারেলস গুলো, যে মৌলসমূহগুলো আমাদের দেহের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দরকার, সেগুলোকে আমরা মেজর বলি, অতিমাত্রিক। আর যেটা স্বল্প মাত্রিক সেটা আমাদের দেহের রিলেটিভলি কম পরিমাণে হলেও অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে এটা ডেফিনেশন কি, দেহে খুব বেশি পরিমাণে দরকার যে মৌলসমূহ, সেগুলোকে আমরা কি বলবো, তাহলে সেগুলোকে আমরা বলবো অতিমাত্রিক মৌলসমূহ। এইবার যেগুলো অতিমাত্রায় লাগছে আর কি, তাহলে এটার এক্সাম্পল গুলো কি হবে, অতিমাত্রিক মৌলসমূহ কি কি, তাহলে খনিজ মৌলগুলো মেইনলি যেগুলো, এটা মনে রাখতে হলে আম যেগুলোর শেষে আছে সেগুলো হচ্ছে আমাদের অতিমাত্রিক, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এই চারটে তো একদম কমপ্লিটলি অতিমাত্রিক মৌলসমূহ। আর যে দুটো আছে, মানে মেইনলি আমাদের 6টা আছে হচ্ছে অতিমাত্রিক মৌলসমূহ, আর দুটো হচ্ছে পটাশিয়াম লিখেছি আমরা, আর দুটো হচ্ছে আমাদের সালফার, আর হচ্ছে ফসফরাস। তাহলে দেখো এগুলোর কিন্তু আমাদের যে শর্ট টার্মে এই মৌলগুলোকে চেনা যায় সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন ক্যালসিয়ামকে কি বলা হয়, Ca, সোডিয়ামকে Na, পটাশিয়ামকে K, ম্যাগনেসিয়ামকে Mg, সালফারকে S, আর ফসফরাসকে P। তো এইগুলো হচ্ছে আমাদের কি, অতিমাত্রিক মৌলসমূহ, যেগুলো আমাদের দেহের ক্ষেত্রে খুব দরকার। আম দিয়ে যেগুলো আছে সেই 4টে, আর সালফার আর ফসফরাস। এইবার এই 6টা বাদ দিয়ে বাকি যেগুলো, সেগুলো আমাদের স্বল্পমাত্রিক মৌলসমূহ। তার মানে কি, স্বল্পমাত্রিক মৌলসমূহের যদি ডেফিনেশন বলতে চাই তাহলে কি বলবো, যে দেহে যে সকল মৌলসমূহ খুব স্বল্প পরিমাণে প্রয়োজন, তাদেরকে কি বলছে, তাদেরকে বলছে ট্রেস এলিমেন্টস বা মাইনর এলিমেন্টস। ক্লিয়ার? এইবার এইটার এক্সাম্পল যদি দিতে হয় তাহলে ধরো লোহা, আয়োডিন, লোহা মানে লৌহ, আবার লোহা চিবিয়ে খেয়ে নেবে না, লৌহ একটা মিনারেলস, ঠিক আছে, এটা লৌহ লিখে দিই বাবা, আবার সেই লোহাই খেয়ে নেবে। লৌহ, আয়োডিন, তারপর আরো প্রচুর আছে, ঠিক আছে, ফ্লুওরিন, তামা, ফ্লুওরিন, তামা ইত্যাদি। ট্রেস এলিমেন্টস প্রচুর আছে, ঠিক আছে, ওটার কোনো কাউন্টিং নেই। কিন্তু মেজর এলিমেন্টস হচ্ছে মেইনলি এই 6টা, এই 6টা বাদ দিয়ে বাকি যেগুলো তোমরা দেখতে পাবে সেগুলো হচ্ছে ট্রেস এলিমেন্টস। এটা হচ্ছে মনে রাখার সবচেয়ে ফান্ডা বড়। তাহলে আমাদের দেখলাম যে আমরা খনিজ মৌলগুলোকে কি কি ভাগে ভাগ করলাম। এইবার এগুলোর একটু ডিটেলস আমাদের দেখাটা দরকারি, তাই তো? তো দেখে নিই। দেখো প্রথমে আমরা কি দেখবো, যে আমাদের মেজর এলিমেন্টস গুলো কি কি।
অতিমাত্রিক যে মৌলসমূহ মেজর এলিমেন্টস গুলো আমাদের কি কি হচ্ছে। তো মেজর এলিমেন্টস আমরা প্রথমেই দেখেছিলাম যে আম দিয়ে যেসব ওয়ার্ডগুলো সেগুলো ছিল, তাই তো। তাহলে প্রথমে আমরা দেখব কি সোডিয়াম বা Na। তো সোডিয়ামের যে কাজ, তার মানে আমরা কিছু এলিমেন্টস নেব এবং তার যে কাজগুলো সেগুলো আমরা দেখে নেব। তাহলে দেখো প্রথমেই সোডিয়ামের যে কাজ সেটা হচ্ছে হৃৎপিণ্ডের উপরে, যে হৃৎপিণ্ডের এই যে সংকোচন যে ব্যাপারটা, যে এই যে ব্লাড পাম্পিং হচ্ছে, ব্লাড আসছে, হার্ট রেগুলেট করছে, আবার কুঁচকে যাচ্ছে, আবার ব্লাড ফ্লো করছে, ব্লাড ঢুকছে, ঠিক আছে, ব্লাড যখন বেরিয়ে যাচ্ছে তখন ব্লাড সংকোচন হচ্ছে, মানে হার্ট সংকোচন হচ্ছে। তো সেইটা নিয়ন্ত্রণে কিন্তু সোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ দেখবে যাদের এই যে বডি রেগুলেশনের ইস্যু হয়, যে হয়তো অজ্ঞান হয়ে হঠাৎ করে পড়ে গেল, তাদের সোডিয়াম পটাশিয়ামের লেভেল কম বাড়া হয়। এই কারণে কিন্তু রক্ত ঠিকঠাকভাবে চলন না হলেই তখন তারা অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং সেটা স্নায়ুকেও উদ্দীপিত রাখতে সাহায্য করে। এই যে সোডিয়ামের কিন্তু নার্ভ ইম্পালসেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমরা যে এই যে নার্ভ এন্ডিংসগুলো দেখি, এটা আমরা পড়ব। তো এই যে নার্ভ এন্ডিংস, এর মধ্যে কিন্তু সোডিয়াম পটাশিয়ামের একটা যাওয়া আসার চলন আছে, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়, এই পোর্শনটাকে বলা হয় সাইন্যাপস, ঠিক আছে। এগুলো নার্ভের টার্মিনাল এবং দুটো টার্মিনালের মাঝের যে গ্যাপটা সেটাকে সাইন্যাপস বলা হয়। এটা ডিটেলসে পড়বো। তো সেইগুলোর ক্ষেত্রে যেসব ব্যাপার হয় সেখানেও কিন্তু এই সোডিয়ামের ঘোরাফেরার ব্যাপার আছে। তো এই কারণে স্নায়ুকে ঠিকঠাকভাবে উদ্দীপিত রাখতে কিন্তু সাহায্য করে আমাদের সোডিয়াম। আর কি জল সাম্য বজায় রাখে, যে ওয়াটার যে ব্যালেন্সটা আমাদের বডিতে, সেটাতেও হেল্প করে হচ্ছে আমাদের সোডিয়াম। ক্লিয়ার। তারপর সেকেন্ড হচ্ছে আমাদের পটাশিয়াম। তো পটাশিয়াম, তাহলে দেখো এইগুলো জাস্ট এর যদি অসুবিধা হয়, সোডিয়ামের আমাদের কম ঘাটতি হচ্ছে, সেগুলোর তো আমি বলেই দিলাম যে কি কি অভাবজনিত ব্যাপার হতে পারে, যে আমাদের অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপার হতে পারে, হৃৎপিণ্ডের সংকোচন, যেহেতু তার মানে আমাদের হার্টের বিভিন্ন রকমের ইস্যু হতে পারে, নার্ভের বিভিন্ন রকম ইস্যু হতে পারে, ঠিক আছে, বডি রেগুলেশনের ইস্যু হতে পারে। তো সেইগুলো এইসব কাজ রিলেটেডই প্রবলেমগুলো আমাদের হয়। আচ্ছা, এরপর যদি আমরা বলি পটাশিয়াম, তাই তো, পটাশিয়ামকে আমরা কে দিয়ে ডিনোট করি। তো এবার এই পটাশিয়াম কি করছে, সেম ভাবে এই এর সাথে সামঞ্জস্যপূর্ণ কাজগুলো, স্নায়ুকোষ গঠন করছে, ঠিক আছে, মানে নিউরন গঠন করছে পটাশিয়াম। ক্লিয়ার। নিউরন গঠনে সাহায্য করছে। পেশির সংকোচন, যে মাসেল যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, ঠিক আছে, মাসেল কন্ট্রাকশন, ঠিক আছে, আমাদের মাসেল যে এই যে হাত পা নাড়ানো, সেইখানের যে মানে মাসেলের যে আমাদের মেকানিজম গুলো হচ্ছে, সেখানে কিন্তু পটাশিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক আছে। তাহলে পেশি সংকোচনও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর হৃদস্পন্দন বললাম, এর সাথে কিছুটা মিল খেয়ে এই কাজগুলো। তো হৃদস্পন্দন, আমাদের হার্ট বিটের যে রিদমটা, সেটাকেও ঠিক রাখতে আমাদের পটাশিয়াম কিন্তু হেল্প করছে। এরপর দেখো কি বলেছে, এরপর বলেছে হচ্ছে থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম তো আমরা জানি যে দাঁত, অস্থি, যে আমাদের বোনস, তারপর টিথ, এইগুলোর কিন্তু গঠনে সাহায্য করে, তাই তো। এবং পেশি সঞ্চালন, আমাদের পেশিতেও ক্যালসিয়ামের দরকার, হ্যাঁ। এবং উদ্দীপনা নিয়ন্ত্রণ, আমাদের যে পুরো বডিতে যে উদ্দীপনার জন্য যে আমরা বিভিন্ন রকম সাড়া দিই, তো সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু হেল্প করছে আমাদের ক্যালসিয়াম যে মিনারেল, সেটা, ঠিক আছে। তাহলে এর যদি অসুবিধা হয়, তাহলে আমাদের কি ধরনের রোগ হতে পারে, বুঝতেই পারছো, দাঁত এবং অস্থি সংক্রান্ত বিভিন্ন রোগ বা পেশি সংক্রান্ত বিভিন্ন রোগ কিন্তু হতে পারে হচ্ছে আমাদের ক্যালসিয়াম যে মিনারেল, সেটার জন্য। আচ্ছা, এইবার আমাদের আসছে পরের যে পোর্শন, অতিমাত্রিক আর যে 6টা, আর যে 3টে, সেই 3টে হচ্ছে, দেখো আরেকটা আছে এই যে ম্যাগনেসিয়াম। আচ্ছা, তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফসফরাস। তো ফসফরাস কি করছে, অস্থি, দাঁত, পেশি গঠনে সাহায্য করছে। সেম কাজ, অস্থি, দাঁত এবং পেশি গঠনেও কিন্তু ফসফরাসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপর কি করছে, নিউক্লিয় প্রোটিন এবং ফসফোপ্রোটিন গঠনে সাহায্য করছে। এবার এই দুটো কি, নিউক্লিয় প্রোটিন, আমি বলেছি যে নিউক্লিয় প্রোটিন হচ্ছে আমাদের ডিএনএ যে তৈরি হচ্ছে, সেই ডিএনএ তৈরির ক্ষেত্রে কি হচ্ছে, এই হিস্টোন প্রোটিনের সাথে যে ডিএনএ জুড়ে যে ক্রোমোজোম তৈরি হচ্ছে, সেই ব্যাপারটাকে রেগুলেট করছে হচ্ছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন হচ্ছে এক রকমের সংযুক্ত প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, মানে প্রোটিনের সাথে প্রোস্থেটিক গ্রুপ মিলে তৈরি হয় হচ্ছে নিউক্লিয় প্রোটিন। সেটার এক্সাম্পল হচ্ছে হিস্টোন প্রোটিন। তো সেইটাকে আমরা নিউক্লিয় প্রোটিন বলছি। এবং ফসফোপ্রোটিন, মানে দেখো এই দুটোর ক্ষেত্রে কিন্তু ফসফরাস থাকছে, কারণ আমরা দেখেছিলাম সেই সুগার ফসফেট ব্যাকবোন তৈরি করে। এই যে ডিএনএর গঠনটা, সেই গঠনের যে বাইরের যে স্ট্রাকচার, সেখানে সুগার ফসফেট একটা ব্যাকবোন তৈরি হয়,
এটা দেখেছিলাম। তো এই যে সুগার ফসফেট ব্যাকবোন যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু এই যে ফসফেট বা ফসফরাস ব্যাপারটা থাকছে, এবং ফসফোপ্রোটিনে তো ফসফো কথাটা আছেই, বুঝতেই পারছো। তো সেখানেও কিন্তু তৈরিতে সাহায্য করছে। ক্লিয়ার? এরপর আমাদের কি আছে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে সালফার। তো সালফার কোথায় কোথায় কাজ করে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সালফারের গঠন আমাদের এই যে হিমোগ্লোবিন, যে আমাদের যে রেড ব্লাড সেল তৈরি হবে, তার যে মেইন যে কম্পোনেন্টস যার কারণে আমাদের রক্তের রং লাল হয়, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিন তৈরিতে কিন্তু সালফারের ভূমিকা আছে, কারণ হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার, ঠিক আছে, এর যে স্ট্রাকচার হিমোগ্লোবিনের, সেই স্ট্রাকচার তৈরিতে এই ডাইসালফাইড বন্ডের ব্যাপার থাকে, তো সেইখানেও কাজ করে। ক্লিয়ার? তারপর সালফার আর কিসে কাজ করতে পারে, আর একটা কাজ করতে পারে, ধরো অ্যান্টিবডি যেগুলো হয় না, সেই অ্যান্টিবডি মানে এই যে আমাদের ইমিউন সিস্টেম, তার যে অ্যান্টিবডি, অ্যান্টিজেনকে ডিনোট করে আমাদের ইমিউনিটি বাড়ায়, সেইখানেও কিন্তু আমাদের ডাইসালফাইড বন্ড থাকে। ঠিক আছে? তাহলে অ্যান্টিবডির তৈরির ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে। ঠিক আছে? কে সাহায্য করে? এই যে সালফার। আর কি, ইনসুলিন যে হরমোন, সেই ইনসুলিন হরমোনের মধ্যেও ডাইসালফাইড বন্ডের একটা ব্যাপার থাকে। ঠিক আছে? সেই ইনসুলিন মানে হরমোনের যে গঠনটা, সেটা যদি দেখো, তার মধ্যেও কিন্তু সালফার বন্ড, ডাইসালফাইড বন্ডের ব্যাপার থাকে, সেখানে সালফার কাজে লাগে। এবং হেপারিন, যেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রক্তক্ষরণের ক্ষেত্রে। ঠিক আছে? রক্তক্ষরণ নিয়ন্ত্রণের মধ্যে এই হেপারিন ব্যাপারটা পড়ে, সেইটা তৈরি করতেও কিন্তু সাহায্য করে হচ্ছে আমাদের সালফার। ক্লিয়ার? তাহলে সালফারের মেইন কাজ আমাদের এই যে ইনসুলিন, হেপারিন আর হিমোগ্লোবিন, বিভিন্ন রকমের যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেগুলো আমাদের বডির ইন্টারনালি ব্যাপারগুলোকে রেগুলেট করছে, সেইগুলোর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারাল ব্যাপারগুলো তৈরি করতে কিন্তু সালফার সাহায্য করছে। মাথায় থাকবে? আচ্ছা, এবং লাস্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। সেই ম্যাগনেসিয়াম এটা কি করছে, উৎসেচকের সক্রিয়তা বজায় রাখছে। কিভাবে বজায় রাখছে? কারণ এখানে হচ্ছে উৎসেচকের একটা এনজাইম যখন কাজ করবে, সেই এনজাইমের কাজের সময় যদি ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে, সেই এনজাইমটার সক্রিয়তা বাড়বে। ঠিক আছে? সক্রিয়তা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? যেমন যে কোনো রকমের এনজাইম, সেখানে যদি ম্যাগনেসিয়াম থাকে, কিছু কিছু মেকানিজমে দেখা গেছে যে, তাহলে সেই যে এনজাইম, সেটা সক্রিয়তা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ঠিক আছে? তার কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া কি, পেশি, আমরা জানি ম্যাগনেসিয়ামের তো পেশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং স্নায়ুর যে কার্যকারিতা, সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে ম্যাগনেসিয়ামের সাহায্য করে। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি 6টা যে অতিমাত্রিক মৌল, সেগুলো আমরা দেখে নিয়েছি। এবার বাকি যে 4টে, মানে এখানে মেইনলি 4টে আমরা নিয়েছি স্বল্পমাত্রিক মৌল। ঠিক আছে? অতিমাত্রিক মৌলগুলো আমরা দেখে নিয়েছি। স্বল্পমাত্রিক মৌল কিন্তু অনেক হয়, ঠিক আছে, অগুন্তি, কিন্তু তার মধ্যে যেগুলো কিছু ইম্পর্টেন্ট, সেগুলো আমরা নিয়েছি। সেটার প্রথমেই আছে হচ্ছে লোহা। ঠিক আছে? এফিকে লোহা বলে, ফেরাস। তো এই যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের মধ্যে, হিমোগ্লোবিন স্ট্রাকচারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস হচ্ছে আয়রন। ঠিক আছে? এই কারণে আমাদের রক্তের ব্যাপারটা বাড়াতে গেলে আয়রন জাতীয় খাবার বেশি খেতে হয়। ঠিক আছে? যাতে আমাদের হিমোগ্লোবিন বেশি তৈরি হয়। হিমোগ্লোবিনের স্ট্রাকচারের মধ্যে একদম সেন্ট্রাল পজিশনেই কিন্তু আমাদের আয়রন থাকে, তারপর বিভিন্ন দিকে বিভিন্ন স্ট্রাকচার থাকে। তো হিমোগ্লোবিন গঠনে সাহায্য করছে। তাহলে হিমোগ্লোবিন গঠন হলে এটা এর সাথে রিলেটেড লোহিত রক্তকণিকার সৃষ্টিও হচ্ছে। ঠিক আছে? রক্ত বেশি পরিমাণে তৈরি হচ্ছে, আরবিসি তৈরি হচ্ছে। এরপর কি, সাইটোক্রোম হচ্ছে এক রকমের উৎসেচক। সেই সাইটোক্রোম উৎসেচকের গঠনেও কিন্তু আয়রনের ভূমিকা আছে, কারণ সাইটোক্রোমের মধ্যে এই যে ক্রোম কালার যে তৈরি হচ্ছে, লাল কালার, যার কারণ কিন্তু এই আয়রন। ঠিক আছে? এই যে লাল যে কালারটা, রক্তের কালার লাল, সাইটোক্রোম যে ব্যাপারটা, ক্রোম যে ব্যাপারটা তৈরি করছে, সেইটার যে কালারিং এজেন্ট হিসেবে কিন্তু এখানে আয়রনের ভূমিকা আছে। তাহলে সাইটোক্রোম উৎসেচকের গঠনেও কিন্তু আমাদের লোহা সাহায্য করে। এরপর আমাদের আছে আয়োডিন, তাই তো? তাহলে আয়োডিন কি হচ্ছে? আয়োডিন হচ্ছে থাইরক্সিনের উপাদান গঠন করে। থাইরক্সিন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এখানে থাকে, তাই তো, গলার দুপাশে, মানে শ্বাসনালীর দুপাশে। তাহলে এই থাইরক্সিনের ব্যাপারটা কিসের সাথে জড়িত? আমাদের যে এই যে ডিজিজ হয়, ঠিক আছে, কি ডিজিজ হয়? আমাদের গলগণ্ড বা গয়টার আমরা পড়বো যখন, তাহলে এই যে গলগণ্ড বা গয়টার যে ডিজিজটা হচ্ছে, সেই ডিজিজের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? থাইরক্সিন হরমোন
থাইরক্সিন একটা হরমোন যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের আয়োডিন যে মৌল সেটার ভূমিকা আছে, আর থাইরয়েডের থাইরক্সিন হরমোনের ভূমিকা আছে, ঠিক আছে। এবং যদি ভিটামিন বলা হয় তাহলে ভিটামিন কোন ভিটামিন? ভিটামিন ডি। ভিটামিন ডি এর ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো হতো, গলগণ্ড বা গয়টার রোগটা প্রতিহত করত। ক্লিয়ার? তাহলে আমাদের থাইরক্সিনের উপাদান হিসেবে আয়োডিনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লুওরিন। ফ্লুওরিন কি করছে? দাঁতের এনামেল গঠন করছে, দাঁতের এনামেল গঠন করছে। আমাদের যে দাঁত, তার যে এনামেল, তার যে একদম মেইন যে পোর্শনটা যেখান থেকে দাঁতটা মজবুত হচ্ছে, তৈরি হচ্ছে, সেই দাঁতের এনামেল গঠন করছে। এবং এই ফ্লুওরিনের যদি দাঁতের এনামেল ঠিকঠাকভাবে গঠন না হয় তাহলে কিন্তু আমাদের মুখের ভেতরে বিভিন্ন রকমের মাড়ি জাতীয় বা এনামেল মানে দাঁত ঠিকঠাকভাবে দন্ত ক্ষয় আর কি, দন্ত ক্ষয় হয়, ঠিক আছে। এগুলো অভাবে হয়, যদি ফ্লুওরিনের অভাব হয় তাহলে আমাদের দাঁতের ক্ষয় হয়। আর কি আছে? তামা বা কপার। তাহলে এটার ক্ষেত্রে জানোই যে আরবিসি বা লোহিত রক্তকণিকা সৃষ্টিতে কিন্তু সাহায্য করে। যদি তামা বা কপারের পরিমাণও কম থাকে তাহলে আমাদের দেহে রক্তক্ষরণ বা রক্তাল্পতার যে ব্যাপারটা সেটা কিন্তু তৈরি হতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের মেইনলি আমরা মোটামুটি কি কি পড়লাম আজকে? খনিজ মৌলসমূহ, যার যার মধ্যে অতিমাত্রিক স্বল্পমাত্রিক পুরো ব্যাপারটা পড়লাম, আর ভিটামিনস, মেইনলি ভিটামিনসগুলো আমরা পড়লাম, তাই তো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা দুটো কোশ্চেন দেখে বাড়ি যাই। চলো, কি বলেছে? ভিটামিন ড্যাশ ক্রিয়ায় নষ্ট হয় না। দেখো, ভিটামিন ড্যাশ ক্রিয়ায় নষ্ট হয় না বলেছে, তাহলে কিসের ক্রিয়ায় নষ্ট হয় না আর কিসের ক্রিয়ায় নষ্ট হয় সেটা আমরা পড়েছি। রন্ধন ক্রিয়ায় ভিটামিন নষ্ট হয়, মানে রান্নার কাজে, রান্না করলে ভিটামিন নষ্ট হয়। হ্যাঁ, আমরা বলেছি যে রান্না করলে কিন্তু ভিটামিন নষ্ট হয়, এখানে নষ্ট হয় না চেয়েছে। জারণ ক্রিয়া করলেও নষ্ট হয়, তাই তো, জারণ ক্রিয়াতেও নষ্ট হয়, রান্না করলেও নষ্ট হয়। আচ্ছা, তারপর কি? উচ্চ তাপমাত্রা, বেশি ভিটামিন জাতীয় পদার্থকে যদি আমরা বেশি হিট দিই সেটার ক্ষেত্রেও তাহলে নষ্ট হয়। তাহলে পরিপাক, যেটা আমাদের নর্মাল যে কাজ, ডাইজেস্টিভ কাজটা, সেই কাজের জন্য কিন্তু আমাদের ভিটামিন নষ্ট হয় না। তাহলে এটা অ্যান্সার কি হবে? পরিপাক, অপশন নাম্বার সি। ক্লিয়ার? পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি যে আছে, ভিটামিন ডি সেটাকে আমরা কি বলতাম? ADE কে। এ হচ্ছে রেটিনল, ডি হচ্ছে ক্যালসিফেরল, তাই তো। তো এই যে ভিটামিন ডি, সেটার অভাবে কি হয়? ছোটদের কি হয়, ছোটদের কি হয় আর বড়দের কি হয়, সেই দুটো রোগের নাম আমাদের বলতে হবে। তো আমরা জানি যে ভিটামিন ডি এর ক্ষেত্রে কি ছিল? আমাদের যে অস্থি গঠন করতে সাহায্য করতো, আমাদের বোনকে স্ট্রং করতো। তো সেই বোন যদি স্ট্রং না হয়, নড়বড়ে হয়, তাহলে ছোটদের ক্ষেত্রে কি হতো? রিকেট হতো। এটা মাথায় রাখতে হবে, ছোটদের ক্ষেত্রে কি হয় আর বড়দের ক্ষেত্রে কি হয়? অস্টিওম্যালেশিয়া, অস্টিওম্যালেশিয়া, তাই তো। তাহলে আমরা বুঝে গেলাম যে ভিটামিন ডি এর কাজ।